হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। ওকে স্যার, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 5 টাইটেল অ্যানিমেশন। তো সবার মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন। আগে শোনেন আমার কথাগুলো, তারপর যদি কোনো কিছু না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই। তো বলতে পারেন যে ক্লাস 5 টাইটেল অ্যানিমেশন, টাইটেল অত কঠিন কিছু না। তো টাইটেল নিয়ে যদি কথা বলি, দেখেন এখানে অনেক কিছু লেখা আছে: ডিফল্ট স্টিল, ডিফল্ট রোলিং টাইটেল, ক্রলিং টাইটেল, তারপর হচ্ছে টাইটেল উইথ ট্রানজেকশন বা ট্রানজিশন, যেটাই বলেন না কেন, 3D টাইটেল অ্যান্ড লাইটিং ইফেক্টস। তো যদিও প্রিমিয়ার প্রো সফটওয়্যার 3D সফটওয়্যার না, বাট একটা ইফেক্টস আছে যেটার নাম হচ্ছে বেসিক 3D। ওই সফটওয়্যারটা ইউজ করে আপনি যে কোনো টেক্সটকে 3Dতে কনভার্ট করতে পারেন। বাট প্রপার 3Dর কাজ যদি করতে চান তাহলে আপনাকে আফটার ইফেক্টস অথবা সিনেমা 4D বা 3D যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে টেক্সটের ক্লাস করার আগে আপনাকে তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথম যে তিনটা জিনিস লেখা আছে, প্রথমটা দেখতে পাচ্ছি ডিফল্ট স্টিল, তারপরটা হচ্ছে ডিফল্ট রোল, আর তারপরটা হচ্ছে ডিফল্ট ক্রল। তো ডিফল্ট স্টিল কি, ডিফল্ট রোল কি, ডিফল্ট ক্রল কি, এটা কি কেউ জানেন, বলতে পারবেন এই তিনটা সম্পর্কে, যে তিনটাকে কি বলা হয়? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে এটা নিয়ে? না স্যার, না। আইডিয়া নাই। বলেন আপনি। আচ্ছা, সো ডিফল্ট স্টিল হচ্ছে আমাদের, এক কথায় হচ্ছে আপনি যখন কোনো একটা টেক্সট নেবেন প্রিমিয়ার প্রোতে, এই টেক্সটটা প্রথমত অবস্থায় একেবারে স্থির থাকবে। মানে আপনি যদি কোনো স্থির টেক্সট নেন, মানে যে টেক্সটে কোনো মোশন থাকবে না বা কোনো মুভমেন্ট থাকবে না, এই ধরনের টেক্সট যদি নেন, সেটাকেই বলবে হচ্ছে ডিফল্ট স্টিল। মানে এক কথায় যেটার মধ্যে কোনো মুভমেন্ট নাই। তো আপনি এরকম একটা টেক্সট নিয়ে তারপরে ওটার মধ্যে আপনি পজিশন দিতে পারেন, স্কেল দিতে পারেন, রোটেশন দিতে পারেন, আমাদের যে মোশনের যে প্যারামিটারগুলো ছিল বা অপাসিটি দিতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আপনারা দিতে পারেন। বাট মেইন টপিক হচ্ছে যে আমি যদি মোশন করাতে চাই তাহলে আমার কি করতে হবে? পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এগুলো দিয়েই তো করতে হবে। তো সেই ক্ষেত্রে টাইটেলের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, আপনি যে কোনো একটি স্থির টেক্সটকে নিতে পারেন প্রিমিয়ার প্রোতে। নেওয়ার পরে হচ্ছে আপনি যদি কোনো পজিশন দেন বা স্কেল দেন বা রোটেশন দেন বা অপাসিটি দেন, এগুলো দিয়ে কিন্তু আপনি অ্যানিমেশনটা দিতে পারেন। এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ওই ডিফল্ট স্টিল মানে ওই স্থির টেক্সটার উপরে যদি একটা ট্রানজিশনও দিয়ে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা মোশন হবে বা এটা অ্যানিমেশন হবে, টাইটেলের অ্যানিমেশন হবে। তো সেই ক্ষেত্রে ডিফল্ট স্টিল বলতে বোঝায় যেটা, যে যে টেক্সটটা আমার একেবারে স্থির, যেটার মধ্যে কোনো মোশন নাই, বাট আপনি চাইলে পজিশন, স্কেল, রোটেশন দিয়েও মোশন দিতে পারেন বা বিভিন্ন ট্রানজিশন দিয়েও মোশন করতে পারেন। বা ডিফল্ট স্টিলের মেইন সংজ্ঞা হচ্ছে যে যে টেক্সটটা আমার স্থির অবস্থায় থাকবে, এটাই ডিফল্ট স্টিলের কাজ। আর ডিফল্ট রোলিং নিয়ে যদি কথা বলি, আমরা মুভি দেখি সবাই কম বেশি। তো যখন মুভি দেখা হয় তখন মুভিতে আমরা একটা জিনিস দেখতে পারি যে কতগুলো লেখা স্ক্রিনের নিচে থেকে উপরে, মানে একেবারে নিচে থেকে, ধরেন আমার স্ক্রিনের নিচে কোনটা, একেবারে নিচে, একেবারে নিচে থেকে, এই যে নিচে থেকে একেবারে উপরে কন্টিনিউয়াসলি কতগুলো লেখা যেতে থাকে। ওই লেখাগুলোতে থাকে হয়তো বা কাস্টে কে ছিল, বা ডিরেক্টর কে ছিল, বা সং কার ছিল, এরকম কিছু মানে ক্রেডিটগুলো দেওয়া থাকে। তো ওইটা দেখা যায় যে একেবারে মুভি শেষেই বেশিরভাগ সময় দেখা যায় যে একেবারে নিচে থেকে কন্টিনিউয়াসলি একটা লাইন অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর জাস্ট আমার উপরে যেতেই থাকে। তো এই ধরনের টেক্সটের কাজগুলোকে বলা হয় হচ্ছে আমার ডিফল্ট রোলিং টাইটেল। আর ডিফল্ট ক্রলিংটা কি? ডিফল্ট ক্রলিংটা হচ্ছে আপনার যেই টেক্সটটা আপনারা যখন এখন মোটামুটি আমরা করোনার কারণে হয়তো বা সবাই নিউজ দেখি, কারণ করোনার আপডেট দেখি হয়তো বা। তো সেই ক্ষেত্রে আমরা তো হেডলাইন দেখি, তাই না? তো হেডলাইনে যেটা দেখা যায় যে ডান দিক থেকে বাম দিকে অনবরত কিছু লেখা যেতে থাকে। অনবরত জাস্ট ডান দিক থেকে বাম দিকে অনবরত কিছু লেখা যেতে থাকে। তো সেই লেখাগুলো নিয়ে আমরা যদি কাজ করতে চাই, বাস ওই যে হেডলাইনটা আমরা দেখি যে ডান দিক থেকে কন্টিনিউয়াসলি বাম দিকের লেখাগুলো, লাইনগুলো যেতেই থাকে। তো এই ধরনের কাজগুলো যদি আমরা প্রিমিয়ার প্রোতে করতে চাই, তাই এই ধরনের কাজগুলোকে বলা হয় হচ্ছে ডিফল্ট ক্রলিং টাইটেল। তো আমরা যত রকমই টেক্সটের কাজ করি না কেন, মানে
এই প্রিমিয়ার প্রোতে বলেন বা ফিল্মোরা ক্যামটেশিয়াতে বলেন, এই এই তিনটা ওয়েতেই কাজ করি। আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আমরা ডিফল্ট স্টিল নিয়ে কাজ করতে পারি, রোলিং নিয়ে কাজ করতে পারি, অথবা ক্রলিং নিয়ে কাজ করতে পারি। সো ডিফল্ট স্টিল, রোলিং, ক্রলিং তিনটা নিয়েই আমরা কথা বলবো। এছাড়াও আপনি একটা ডিফল্ট স্টিল একটা টেক্সট নিয়ে কীভাবে ট্রানজিশন ইউজ করতে পারেন সেটাও দেখবো। আবার 3D, যদিও আমাদের প্রিমিয়ার প্রো 3D সফটওয়্যার না, বাট 3D একটা ইফেক্টস অ্যাপ্লাই করে আমরা 3D করতে পারি সেই টাইটেলটাকে বা টেক্সটটাকে, সেটা কিভাবে করব এটাও একটা আইডিয়া নিব। সো সবার প্রথমে আমরা যদি প্রিমিয়ার প্রোটা অন করি তাহলে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবেন। আমি জাস্ট একটা একটা করে বলা শুরু করি। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস মেবি, নাকি 5 নাম্বার মনে হয়। আচ্ছা, আর লোকেশন থেকে ব্রাউজ থেকে ধরেন আমরা ডেস্কটপে যাব, সিলেক্ট ফোল্ডার, সব কিছুই আগের মতো। সো আমি জাস্ট একটা ভিডিও যদি নেই আপনাদের, জাস্ট দেখাই, ধরেন এই ভিডিওটাই জাস্ট নেই আমি। তো আমি যদি এই ভিডিওটাকে জাস্ট টাইম লাইনে নিয়ে আসি, তো আমি টেক্সটের অপশন কোথায় পাবো এটা যদি একটু বলি। আর টেক্সটের অপশন কোথায় পাবো সেটা বলার আগে আরও কিছু জিনিস একটু বলে নিতে চাই। জাস্ট আপনি ধরেন অনেকের, আচ্ছা টেক্সটের এইটা বলার আগে আরেকটা জিনিস সেটা দিয়ে নেই আগে আপনাদের। আপনারা আমার থেকে অনেক সময় বলেন যে স্যার ফন্ট আছে কিনা। তো আমার কাছে কিছু ফন্ট আছে, সেটা আমি সবসময় প্রোভাইড করে দিই। তো আপনারা এগুলো একটু ইনস্টল করে নিন, এই ফন্টগুলো। জাস্ট একটু ওয়েট করেন, আমি ফন্টগুলো দিয়ে দিচ্ছি। কোথায় রাখলাম ফন্টগুলো? আচ্ছা, আমার কাছে কিছু বাংলা ফন্ট আছে, সবার কাছে ইংলিশ থাকে, বাট বাংলাটা হয়তো বা অনেকের কাছে থাকে না। তো আমি আপনাকে একটা বাংলা ফন্টের ইসে দিয়ে দিলাম। এখন প্রিমিয়ার প্রোতে তো ইংলিশ তো লেখাই যায়, ইংলিশ লিখতে কোনো প্রবলেম হয় না। বাট অনেকে আমাকে আজকে ক্লাসের পরে যেটা বলেন যে স্যার বাংলা লিখতে গেলে অনেক প্রবলেম হয়। তো আপনি বাংলা লিখতে গেলে যেটা করবেন সেটা একটু প্রথমে একটু বলার চেষ্টা করে যে আপনার সেটিংসটা কীরকম হওয়া দরকার। তো সবার প্রথমে হচ্ছে আপনাকে যে 750 বাংলা ফন্ট দিলাম, সেই বাংলা ফন্ট হচ্ছে আপনার এরকমভাবে থাকবে। যদি আপনাকে আমি দেখাই যে আপনার ফন্টগুলো থাকবে হচ্ছে ধরেন এইভাবে, আপনি ডাউনলোড দেওয়ার পরে আপনি এরকম পাবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, এইভাবে আসবে ফন্টটা। এই সবগুলোকে কন্ট্রোল এ ক্লিক করে রাইট বাটন দিয়ে ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি প্রিমিয়ার প্রোতে সেগুলো পাবেন। এখন প্রিমিয়ার প্রোতে যদি আপনি বাংলা লিখেন, তাহলে বাংলা লেখার ইজি টেকনিক হচ্ছে, আমরা জানি যে অভ্র কিবোর্ড, এটা আমরা সবাই জানি, এই হচ্ছে আমাদের অভ্র। তো অভ্র কিবোর্ড দিয়ে যদি আপনি বাংলা লিখতে চান, অনেকের মানে প্রবলেম হয় না, আবার অনেকের প্রবলেম হয়, মানে খুব ইস্যু হয় যে হয় না। সো আপনার একটু সেটিংসে মাথায় রাখতে হবে যে এটা কীরকম থাকা উচিত। তো কীভাবে ফন্ট ইনস্টল করবে এটা নিয়ে মেবি কোনো প্রবলেম নাই। তো সবার প্রথমেই হচ্ছে আপনি যেটা খেয়াল করবেন, যখন আপনি বাংলা লেখার চেষ্টা করবেন, একটা সেটিংস একটু দেখে নেবেন। এটা হচ্ছে আপনি মেনু বার থেকে এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্স থেকে যাবেন হচ্ছে গ্রাফিক্সে গেলে আপনার এইখান থেকে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান, আর একটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন, এইটা থাকবে। তো আপনার প্রথমত এটাই থাকবে। আপনি যেটা করবেন, সাউথ এশিয়ানে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন। এটাই হচ্ছে প্রথম উপায়। আপনাদের সবার প্রথমে যেটা থাকবে, এডিট থেকে প্রেফারেন্স থেকে যদি আপনি কোথায় যাব, গ্রাফিক্সে যাওয়ার পরে যদি আপনি এখানে আসেন, দেখবেন আপনার ইউরোপিয়ানটাই থাকে। আপনি যেটা করবেন সাউথ এশিয়ানে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম উপায়, ওকে দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি অভ্র দিয়ে লিখবেন, এই ইংলিশটাকে আপনি ক্লিক করলে বাংলা হয়ে যাবে। এই যে লাইক ধরেন এরকম বাংলা হয়ে গেল। আর আরেকটা উপায় হচ্ছে যে আপনি যখন লিখবেন তখন যেটা দেখবেন, সেটিংস থেকে একটা জিনিস খেয়াল করবেন যে দেখেন আউটপুট এস ইউনিকোড রিকমেন্ডেড, বাট এইটা আপনি রাখবেন না। আপনি রাখবেন হচ্ছে আউটপুট SANSI, যেটা দেখাচ্ছে এখন, আর ইউ শিওর, এই অপশনটা আপনি একটু সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিবেন, যে আপনি যে কোনো কিছুর বিনিময়ে এই অপশনটা ইউজ করবেন। এই তিনটা জিনিস আপনার যদি ঠিকঠাক থাকে, আপনার বাংলা লিখতে প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক দিতে পারেন। আর আরেকটা কথা বলি, অনেকের প্রিমিয়ার প্রোতে বাংলা লিখতে প্রবলেম হয় না, আফটার ইফেক্টসে হয়। আবার অনেকের আফটার ইফেক্টসে প্রবলেম হয় না, প্রিমিয়ার প্রোতে হয়। সো কার কোনটাতে প্রবলেম হচ্ছে এটাও একটু দেখার ব্যাপার। তবে আপনাকে আমি যেই ওয়েটা বললাম, আপনি যদি এই ওয়ে অনুযায়ী আগান তাহলে আপনার কোনো কিছুতেই প্রবলেম হওয়ার কথা না। সো এই যে একটা ভিডিও নিলাম, তা আমার টেক্সটের যে আমি লিখবো, টেক্সট লেখার অপশন আমি দুই দিকে পাই। একটা হচ্ছে আমার এই মেনু বারের মধ্যে টাইপ টুল,
এখন টাইপ টুলের মধ্যে দিয়ে যদি আমি কিছু লিখি, যেটা আমি সবসময় বলি যে আপনি যদি টি থেকে কোনো কিছু লেখেন, লেখার পরে যেটা হবে আপনাকে বারবার ইফেক্ট কন্ট্রোলে যেয়ে সেটাকে নিয়ে আবার কাস্টমাইজ করতে হবে। তো আমার কাছে মনে হয় ইফেক্ট কন্ট্রোল অনেক ছোট একটা জিনিস। দেখেন এটাকে বারবার যদি আপনি দেখেন, এটা একটা ঝামেলাকর ব্যাপার। তো এর থেকেও যদি বড় কোনো ট্যাব আপনি দেখতে চান, এইটার জন্য কোথায় যাব? তো আমি সবসময় এটা থেকে দেখাই না, এই টাইপ টুল দিয়েও জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। যে দেখেন গ্রাফিক্স অ্যাড হয়েছে, আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। বাট আমি আপনাকে বলবো যে এইখান থেকে কাজ না করে আরেকটা সুন্দর অপশন আছে, সেটা থেকে আপনি কাজ করেন। দেখেন ফাইলে যদি যান, ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেল নামে একটা অপশন আছে। তো আপনি লেগেসি টাইটেলে গেলে একটা গোছানো ওয়েতে জিনিসগুলো পাবেন। দেখেন লেগেসি টাইটেল, এখন লেগেসি টাইটেলে গেলে আপনাকে কিছু জিনিস বলছে এখানে, লাইক উইথ কত হবে, হাইট কত হবে, সেটা সব কিছুই আপনাদের জানা। বাট এই যে ভিডিও যেটা নিয়েছেন ওই অনুযায়ী এখানে দেখাচ্ছে। তো এইখানে আপনারা এটার উপরে ফোকাস না দিয়ে জাস্ট আপনি যদি ডিফল্ট স্টিলের কাজ করেন, এখানে লিখে দিতে পারেন যে স্টিল, আর রোলের কাজ করলে রোল লিখতে পারেন। আপনি যেটা নিয়ে কাজ করবেন এরকম কিছুটা লিখে দিলেন, ওকে দেন। ওকে দেওয়ার পরে দেখেন একটা বিশাল বড় উইন্ডো দেখাচ্ছে। এটা কিন্তু আপনি ওইটা নিয়ে কাজ করলে পাবেন না। তো এইখানে যে ফিচারগুলো, এটা যে ওইখানে থাকে না তা না, বাট এই অপশনটা আপনি এইখান থেকে নিলে আপনার এটা ইফেক্ট কন্ট্রোলে দেখায়। আপনি এখন যেটা সুন্দর করে বড় আকারে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে জাস্ট আপনি সেটা আমি সবসময় বলি যে আপনারা এই জিনিসটা যেহেতু এইখানে এত সুন্দর করে বড় আকারে পাচ্ছেন, তো অবশ্যই এই জিনিসটা এইখান থেকেই করেন। এটাই আপনাদের জন্য কাজ করতে সুন্দর হবে, সুবিধা হবে, একটা বড় একটা টেক্সটের ট্যাব। এখন এটা নিয়ে জাস্ট আমি একটা একটা করে আগাই, এখানে অনেক কিছু বলার আছে। তো আমি যদি একটা একটা করে বলি, আপনারা একটু দেখেন। তো সবার প্রথমে দেখেন আমরা যদি সিলেকশন তুলে থাকি, এখানে কিছু লিখতে পারি না, ক্লিক করলে কোনো লেখার অপশন নাই। আপনাকে এই যে টি আছে টাইপ টুল, এই টাইপ টুলে যেয়ে লিখতে হবে। এখন কথা হচ্ছে এই যে আপনার এখানে টি টাইপ টুল না, মানে মেলান আপনারা সবাই, এই টাইপ টুলে লেখা যে কথা, এইখান থেকে যে টাইপ টুল, ওই ওই একই কথা। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি এখান থেকে লিখতেই পারতাম, বাট আমার কাছে মনে হয় যে এই যে ট্যাবটা আপনাকে বড় করে দেখাচ্ছে, এটা আপনার কাছে বেনিফিট মনে হবে, কাজ করার ক্ষেত্রে আপনার জন্য ইজি মনে হবে। আর এই যে অপশন যা যা দেখতে পাচ্ছেন, এইটাকে এইখান থেকে নিলে যেটা হয়, এটাকে এইখান থেকে নিলে যেটা হয়, আবার আপনার কি হয়, ভিতর থেকে এটাকে আনতে হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য প্রবলেম। তো এইটাই আমরা করব যে আমরা সবসময় ফাইল থেকে, আমরা নিউ থেকে, লেগেসি টাইটেল থেকে যেটা করব, এখান থেকে এরকম একটা বের করে নিব। কি ব্যাপার স্যার, এটা কোথায় চলে গেল? আচ্ছা ভিতরে চলে গেছিল, পাওয়া গেছে ওনাকে। আচ্ছা যাই হোক, তো আমি টাইপ টুলে গেলাম, ধরেন কিছু একটা লিখবো। এখন লেখার আগে আমরা ফন্ট দিতে পারি। সাপোজ ধরেন যে কোনো ফন্ট আমার যেটা পছন্দ হয়, ধরেন আমি এখান থেকে এরিয়াল দিতে পারি, আর যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমি কি লিখবো, জাস্ট ধরেন লিখলাম, ধরেন হ্যাশট্যাগই লিখলাম, হ্যাশট্যাগ। তো এই লেখাটার আপনি আবার ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে অনেক অপশন দেওয়া আছে যে আপনি কোন ফন্ট দিবেন, সব কিছুর অপশন আপনাকে দিয়ে দিয়েছে। আপনি জাস্ট আপনার মন মতো যদি কোনো ফন্ট থাকে, আপনার পছন্দের যদি কোনো ফন্ট থাকে, সেটা দিতে পারেন। তারপরে হচ্ছে ধরেন আপনি ধরেন আমি এখান থেকে জাস্ট ধরেন এটা দিলাম, আর ধরেন এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ফন্ট নিয়ে কাজ করবেন। ধরেন এরকম একটা ফন্ট আমি দিলাম। সো এখন এইটা হচ্ছে আমার জাস্ট ফন্টেরটা কি হবে, আর এটা হচ্ছে আমার, এটা কি থিন হবে নাকি বোল্ড হবে, যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে এসেছেন ওই রকম টাইপেরই। আর এইটা হচ্ছে আমার এই লেখাটাকে বোল্ড করবে। আপনি যদি টিতে প্রেস করেন, এই যে এখানে রাখলেই বলে দিচ্ছে যে এটা বোল্ড হবে। সেটা আপনি বোল্ড করবেন না থিন রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরের ফাংশনটা হচ্ছে এটা ইটালিক হবে কিনা। ইটালিক মিন্স হচ্ছে একটু ডান দিকে বাঁকানো থাকে, আমরা সবাই জানি। আমরা যারা মানে কি বলে বোটানিতে পড়েছি বা ছোটবেলায় সায়েন্সে পড়েছি, এটা ব্যাপার ছিল ইটালিক বোটানিতে। তো ইটালিক মানে হচ্ছে একটু ডান দিকে বাঁকানো টাইপ। আর এইখানে যেটা টি, সেটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইনের যে ব্যাপারটা, আমাদের বৈজ্ঞানিক নামে অনেক সময় আন্ডারলাইন দেওয়ার ব্যাপার ছিল। তো সবকিছু আজকে সায়েন্স নিয়ে বলছি, যাই হোক। তো আপনি যদি আপনার টেক্সটের নিচে যদি আন্ডারলাইন দিতে চান, এটাও দিতে পারেন। এবার আসেন যে এইখানে টিটি যে অপশনটা আছে, এটা হচ্ছে সাইজ, আপনার টেক্সটের সাইজটা কিরকম হবে। তো আপনি এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এখন এই টেক্সটটাকে যখন আপনি বড় করছেন, তখন একটা জিনিস খেয়াল করেন যে এটা বাম দিকে ঠিক রেখে ডান দিকে বড় হচ্ছে, মানে স্পেসিফিক এই জায়গাটাকে সে ধরে রাখছে। এটার কারণ হচ্ছে একটা অ্যালাইনমেন্টের জন্য। আপনার প্রিমিয়ার প্রোতে 3 ধরনের অ্যালাইনমেন্ট থাকে, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এখন এটা আপনার লেফট অ্যালাইনমেন্টে আছে বিধায় আপনি যদি এটাকে বড় করেন, দেখেন সে বাম দিকটাকে ফিক্সড রেখে ডান দিকে বা নিচে
এরকম ভাবে এটাকে বড় করছে, তাই না? আর যদি আপনি কোনোভাবে এটাকে মানে অন্য কোনো অ্যালাইনমেন্টে দেন, এখন বলতে পারেন যে কোথায় অ্যালাইনমেন্ট থাকে, আবার একটু দেখান। দেখেন এই যে একটা অপশন যেটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে, দেখেন নীল হয়ে আছে, নীল হয়ে থাকা মানে সিলেক্টেড। তো আর বাকিগুলো সাদা মানে সিলেক্টেড হয় নাই, তো এই লেফট দেন অলরেডি সিলেক্টেড। তো যেটার কারণে আমি যখনই সাইজ বাড়াচ্ছি আমার বাম দিকে ঠিক রেখে ডানে বা নিচে এরকম বড় হচ্ছে। তো আপনি যদি সেন্টারে যান, সেন্টারে দেন, তাহলে যেটা হবে সেন্টারটাকে ঠিক রেখে বামে ডানে বড় করবে। খুব ইজি ইজি চিন্তা ভাবনা, হ্যাঁ, অত জটিল ভাবে ভাবার কিছু নাই। আর যদি আপনি রাইট অ্যালাইনমেন্ট দেন, তাহলে সে রাইটটাকে ফিক্স রেখে বাম দিকে বা নিচে বড় করবে। মানে একেবারে ইজি ব্যাপার, এখানে কোনো কঠিন কিন্তু কোনো কিছু নাই। আর আপনি যদি চান যে এই টেক্সটটাকে বড় করতে বা এই টেক্সটের হাইটটাকে বাড়াইতে, এটাকে লম্বায় ছোট বড় করতে, এইভাবেও বড় করতে পারেন। অথবা আরো অপশন আছে আরো অনেক দিক থেকে, অথবা হয়তো আপনি এইভাবেও বড় করতে পারেন। এই যে আমাদের 4টা কোণা থাকে, এই কোণা ধরেও আপনি বড় করতে পারেন। এই যে দেখেন, মানে অনেক অনেক অপশন আপনাকে দিয়ে রাখছে যে আপনি এটাকে কিভাবে গিয়ে কাজ করবেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ধরেন আপনি এখানে কিছু একটা লিখলেন, ধরেন হ্যাশট্যাগ লিখলেন, আর ধরেন লিখলেন এক্সেল। এখন এই দুইটা লেখার কারণ হচ্ছে আমি যদি চাই যে একটা লেখার পরে আরেকটা লেখা থাকবে, এই দুটার লেখার মানে দূরত্ব নিয়ে কাজ করতে, তাহলে আমার কাজ করবো হচ্ছে এই লিডিং অপশনটা। দেখেন লিডিংটা দেখে মনে হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর কিছু হচ্ছে, মানে একটা পিরামিডের মতো বিল্ডিং টাইপ। তো মনে হচ্ছে যে না, ওপরে নিচে কিছু আছে। তো এটা দেখে আপনাকে বোঝা যাচ্ছে যে ওপর নিচ কাজ করে। তো আপনি যদি এই লিডিংটাকে নিয়ে কাজ করেন, তাহলে দেখেন আপনি দুইটা লেখার মানে ওয়াই অক্ষ বরাবর যে গ্যাপটা থাকে এটা নিয়ে কাজ করতে পারবেন। এটা আমাদের সব সফটওয়্যারই থাকে মোটামুটি। আফটার ইফেক্টসে গেলেও পাবেন, বা গ্রাফিক্স নিয়ে যারা কাজ করেছেন ওইখানেও পাবেন মোটামুটি এই যে টেক্সটের যে কাজগুলো। তো যারা গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা হয়তো বা জানেন, এটি এইগুলো খুব ইজি মনে হচ্ছে, বাট আমি তো বলেছি যে যারা একেবারে জানেন না তাদের উদ্দেশ্যে বলা, তো একেবারে ডিটেলসে বলছি। তো আপনি জাস্ট এটা নিয়ে কাজ করতে পারেন যে আপনার যদি দুইটা লেখার গ্যাপ কিরকম হবে এটা যদি করতে চান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার ধরেন HASHTAG এই যে লেখাটা, এই একটা লেখার থেকে মানে একটা ওয়ার্ড, এই যে একটা আপনার একটা ক্যারেক্টার আর এ একটা ক্যারেক্টার, হ্যাঁ। এখন এই একটার থেকে আরেকটা লেটারের আপনি যদি দূর করতে চান, মানে এটাকে যদি একটু দূরে নিয়ে যেতে চান, তাহলে আপনার এই কার্নিং অপশনটা কাজ করবে। এখন আপনি যদি কার্নিং ধরে বাড়ান, দেখেন গ্যাপটা হচ্ছে এক্স অক্ষ বরাবর টেক্সটের, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর। আর আপনি যদি লিডিং নিয়ে কাজ করেন, তাহলে ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টেক্সটটা নিয়ে কিন্তু কাজ করবেন আপনাদের যেইভাবে প্রয়োজন হবে। তো এই গেল কিছু অপশন। এখন আসেন এখানে যে মেইন ফাংশনগুলো এগুলোই দেখাই। এইখানে দেখেন একটা অপশন দেখাচ্ছি যে শো ব্যাকগ্রাউন্ড ভিডিও। এখন শো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কি? শো ব্যাকগ্রাউন্ড ভিডিও মিনস হচ্ছে আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখেন আপনি এইখানে যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন, এটা এরকমভাবে দেখতে পাচ্ছেন কারণ আপনার এই টাইম কোডারটা যেখানে থাকবে আপনার টেক্সটের এইখানে সেটাই দেখাবে। এটা হচ্ছে মেইন কথা। আপনার টাইম কোডারটা যেখানে থাকবে, আপনার টাইম কোডারটা যেইখানে থাকবে, যদি সাপোজ এটা এইখানে থাকে, দেখেন এইখানে যেরকম দেখাচ্ছে এইখানেও এরকম দেখাচ্ছে। এখন আপনার কাজ করার ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত বা দেখা দরকার আছে বলে মনে হয়, তাহলে আপনি এটাকে অন করে রাখতে পারেন। এটা অটোমেটিকলি অন থাকে প্রথম অবস্থায়, আপনি এটাতে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এখন এইখানে একটা কথা বলেন, আমি যদি এটাতে ক্লিক করি, এটা কি পিএনজিতে আছে না জেপিজিতে আছে? এটা কি বুঝতেছেন? এটা কি আমরা সবাই বুঝি যে পিএনজি কাকে বলে, জেপিজি কাকে বলে? জি বুঝি। সবাই কি জি বুঝি? স্যার। সবাই কি বুঝি? সবাই কি বুঝি? সবাই সবাই মানে জি না স্যার স্যার। বুঝি না। জি স্যার। আচ্ছা বুঝি না স্যার। আচ্ছা, হ্যাঁ, যারা বোঝেন না তাদের জন্য বলি। পিএনজি মানে হচ্ছে আপনার ফটোশপে আপনি যদি কাজ করতেন বা গ্রাফিক্স নিয়ে যদি কাজ করতেন, তাইলে হয়তো বা পিএনজি বা জেপিজি বুঝতেন। আচ্ছা, সোজা করে বলি, পিএনজি মানে হচ্ছে আপনার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজির মানে হচ্ছে আপনার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর জেপিজি মিন্স হচ্ছে আপনার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সো ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা কিভাবে বুঝবো? এই যে এখন যে আইকনটা দেখাচ্ছে, মোটামুটি সব সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড না থাকলে এই জিনিসটা এইভাবেই শো করে দেখায়। মোটামুটি সব সফটওয়্যারে জিনিসটা দেখতে অলমোস্ট এরকমই দেখায়, যদি ওই জিনিসটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। তো আপনি একটু মনে রাখেন যে পিএনজি মিন্স হচ্ছে আমার ওই জিনিসটার পেছনে, সেটা যে কোনো কিছু হোক, ওই জিনিসটার পেছনে আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর জেপিজি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এখন পর্যন্ত আমার এই টেক্সটটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই।
তাই আমি এই টেক্সটটাকে কিন্তু পিএনজি টেক্সট বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমি যখন এই হ্যাশট্যাগ লেখাটা দেখতে পাচ্ছি, এটা ভিডিওর উপর দিয়ে দেখতে পাচ্ছি, কারণ এই হ্যাশট্যাগ লেখাটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আমি এই ভিডিওটা দেখতে পারতাম না। সবাই কি এই কনসেপ্টটুকু ক্লিয়ার যতটুকু এখন বললাম? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন, একটা ভিডিও যখন আমরা জেপিজি অর পিএনজিতে কাজ করি, যদিও আপনাদের এটা প্রিমিয়ার প্রোতে না বললেও কোনো যায় আসতো না, আফটার ইফেক্টসে বলতে হয়, বাট একটু জিজ্ঞাসা করে, যেহেতু জেপিজি বা আপনারা গ্রাফিক্স নিয়ে অনেকে কাজ করেন, এই অ্যান্সারটা কিন্তু দিতে পারবেন যে কেন জেপিজিতে মানে রেন্ডার দিলে বা এক্সপোর্ট দিলে কেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড পাই, মানে স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও জোর করে একটা ব্যাকগ্রাউন্ড লেফটে দেয়, তাই না? জেপিজিতে আমরা আউটপুট দিলে, আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড নাও দেই, জোরপূর্বক একটা ব্যাকগ্রাউন্ড লেফটে দেয়। আচ্ছা, আর যদি আমরা পিএনজিতে দেই আউটপুট, সে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা লেফটে দেয় না, সে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা জিনিস এক্সপোর্ট করার চেষ্টা করে বা করে থাকে। সো কি স্পেশালিটি আছে পিএনজি অথবা জেপিজির মধ্যে, বা কোন স্পেশালিটির জন্য পিএনজিটা ব্যাকগ্রাউন্ড ছাড়া এক্সপোর্ট দিতে পারে, এইটা কেউ বলতে পারবেন? যদিও এটা আমাদের এই প্রিমিয়ার প্রোতে না করলেও কোনো প্রবলেম ছিল না, যারা আফটার এফেক্টসে করতে হবেন এই জিনিসটা তাদের আরো ভালো করে বোঝাবো, ডিটেলসে বোঝাবো, বাট একটু জানতে চাও আপনাদের কাছে, কেউ বলতে পারেন? কারো কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? স্যার আবার একটু বলেন, কি বলছেন বুঝতে পারি না। স্যার সাধারণত জানি যে জেপিজি তে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা এটা থাকে সেভ দেওয়ার পরে, আর পিএনজি তে আসলে ব্যাকগ্রাউন্ডটা থাকে না। পিএনজি আমরা অনেক ভিডিও কিংবা পিকচারের সামনে বসা দিতে পারি ব্যাকগ্রাউন্ড এখন ছাড়া, আমার আর প্রশ্ন, জেপিজি এটা আমার পারি না। আমার প্রশ্ন হচ্ছে এইটা না, আমরা সবাই বুঝি, আপনি যেটা বললেন এটা উদাহরণ দিলেন যে জেপিজি কি পিএনজি কি, বাট আমি বলছি যে পিএনজিতে কি এমন আছে যেটার কারণে সে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে একটা মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া সে এক্সপোর্ট দিতে পারে। এখন আপনি যদি ফটোশপে ধরেন এই লেখাটা লিখে যদি এক্সপোর্ট দেন, তাহলে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না, শুধুমাত্র এই লেখাটাই পাবেন সাপোজ, বা একটা শেপ লেয়ার নেন, যে কোনো কিছু নেন, একটা রেক্টেঙ্গেল নেন, সেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? আপনি যদি এক্সপোর্ট করেন, আপনি পিএনজিতে দিলে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া পাবেন, বাট জেপিজিতে দিলে সেটা ব্যাকগ্রাউন্ড লেফটে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে কি এমন স্পেশালিটি থাকে এই দুটার মধ্যে যে যেটার কারণে জেপিজি না চাইতেও ব্যাকগ্রাউন্ড লেফটে দেয়, আর পিএনজি না থাকলেও, আমার মানে থাকলেও দেখা যায় যে আমাদের সেটা পিএনজি আকারে আউটপুট দিতে পারে? কেন, এটার কারণটা কি, বা কি এমন থাকে পিএনজিতে যেটার কারণে সে এরকম ভাবে আউটপুট দিতে পারে? এইটা হচ্ছে আমার প্রশ্ন, কেউ বলতে পারেন? জেপিজি সম্ভবত জয়েন্ট ফটোগ্রাফি। আর পিএনজিটা, মানে পিএনজিতে কি এমন থাকে যেটার কারণে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে আপনাদের একটা জিনিস দিতে পারে ব্যাকগ্রাউন্ড ছাড়া? মনে পড়ছে না, পড়ছিলাম কি। স্যার এটি কই দিলে ভালো হয়? আচ্ছা স্যার, এটা নিয়ে আমরা আফটার ইফেক্টসে ডিটেইলস কথা বলবো, আজকের ক্লাসে বলবো না। যদি আফটার ইফেক্টসে হয়তো বা আপনাদের একটা কথা আজকে বলে রাখি, যে 35 জন আছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন আফটার ইফেক্টসের ফ্রি ক্লাস করবেন বা আফটার ইফেক্টসে ভর্তি হতে চান, অনেকেই আমাকে এসএমএস দিচ্ছেন, আমি জানি না তারা এই মুহূর্তে এই ক্লাসে জয়েন আছেন কিনা, তাদের উদ্দেশ্যে একবার বলে দেই, আফটার ইফেক্টসের ফ্রি ক্লাসটা হবে যেদিন প্রিমিয়ার প্রোর, আমি বলি প্রথমত আফটার ইফেক্টসের ব্যাচটা হবে হচ্ছে আমাদের যে রবি মঙ্গল রাত 10টায় ক্লাস হয় না, এই সময়টাতেই হবে, টাইম আর চেঞ্জ করব না। আমি যেটা চাচ্ছি সেটা আপনাকে একটু বুঝিয়ে বলি। আফটার ইফেক্টসের ব্যাচটা শুরু হবে হচ্ছে আমার, যে এইটা 8টা ক্লাস শেষ হবে, আপনাদের প্রিমিয়ার প্রোর জার্নিটা শেষ হবে, যেদিন শেষ হবে ধরেন আমাদের মঙ্গলবার শেষ হলো, আবার রবিবার আমরা ক্লাস করি না, রবিবার থেকে আমাদের আফটার ইফেক্টসের ক্লাস শুরু হয়ে যাবে, ব্যাপারটা হবে এইরকম। সো যারা আফটার ইফেক্টসে অ্যাডমিশন নেবেন, হয়তোবা আমরা আগামী 2 মাস আবারও এই একই টাইমে কথা বলবো, ঠিক আছে? সো আফটার ইফেক্টসে এই জিনিসটা বলতে হয়, বা আমাদের রেন্ডার করার জন্য আমাদের অনেক সময় এই কোয়ালিটিটা বুঝতে হয় জেপিজি পিএনজির, বাট এখন আমি এটা ছোট্ট করে বলে দিই যে অ্যাকচুয়ালি কেন এটা হয়। জেপিজিতে চ্যানেল থাকে হচ্ছে আরজিবি চ্যানেল, পিএনজিতেও আরজিবি চ্যানেল থাকে। এখন আবার বলেন না আরজিবি কি, এগুলো নিয়ে স্যার আফটার ইফেক্টস আরও ডিটেলসে কথা বলবো, বা কেন হয় আফটার ইফেক্টসে সব কিছু ডিটেলসে বলা যায়, প্রিমিয়ার প্রতি এই জিনিসটা এত ডিটেলসে দেখানো যায় না। সো আমি জাস্ট একটু মুখে বলি, আপাতত শুনে রাখেন, যে আফটার আমার যখন জেপিজিতে কনভার্ট করি কোনো কিছুতে, জেপিজিতে 3টা চ্যানেল থাকে, একটা হচ্ছে আরজিবি চ্যানেল, হ্যাঁ আরজিবি চ্যানেল থাকে, আর আমার ইসেতেও পিএনজিতেও আরজিবি চ্যানেল থাকে, তবে পিএনজিতে একটা এক্সট্রা চ্যানেল থাকে, সেটা হচ্ছে আলফা চ্যানেল। এখন আলফা চ্যানেলের স্পেশালিটি হচ্ছে
সে যে জায়গায় শুধুমাত্র রং দেখবে ওই জায়গাটা সে এক্সপোর্ট করার ক্ষমতা রাখে। আমি আবারও বলি, এই পয়েন্টটা শুধু মাথায় হিট করান। পিএনজির মধ্যে একটা চ্যানেল থাকে যেটার নাম হচ্ছে আলফা চ্যানেল। আলফা চ্যানেলের একটা স্পেশালিটি আছে, ওই চ্যানেলের স্পেশালিটি হচ্ছে এরকম যে সে শুধু লোকেট করতে পারে, সে শুধু দেখতে পারে। ধরেন এটা ফটোশপ, যারা গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারাই তো পিএনজি জেপিজি বোঝেন, ফটোশপ দিয়ে একটু বলি। ধরেন এটাই হচ্ছে আমার সেই ফটোশপ। এখন আপনি ধরেন একটা শেপ লেয়ার নিলেন, বা আমি এখানে একটা টেক্সট নিয়েছি। এখন জেপিজিতে যদি আপনি এটাকে এক্সপোর্ট করেন, এই অবস্থায় রেখে যদি আপনি জেপিজিতে এক্সপোর্ট করেন, আপনি পাবেন হ্যাশট্যাগ লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লেফটে দিচ্ছে, এটাই তো। আর পিএনজিতে যদি দেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু হ্যাশট্যাগকে দিচ্ছে। এখন এটার কারণ হচ্ছে, জাস্ট পিএনজিটা বলি, এটাই মেইন থিম আমার, যে পিএনজিতে কেন এটা আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া আসে। কারণ কি, পিএনজিতে এক্সট্রা একটা চ্যানেল থাকে যেটার নাম আলফা চ্যানেল। এটার স্পেশালিটি হচ্ছে সে শুধুমাত্র অতটুকু জায়গাকেই এক্সপোর্ট করে, সে জায়গায় সে কালার দেখতে পায়। এখন বলতে পারেন স্যার এইখানে সে কোথায় কোথায় কালার দেখতে পাচ্ছে? শুধুমাত্র এইচ এর যে এই লেখাটা, এই এটা এটা বাদে কি আর কোথাও কালার আছে? এটা বাদে কিন্তু আর কোথাও কালার নাই। তো সেক্ষেত্রে ওই আলফা চ্যানেলটা পিএনজি ক্যারি করে বলে সে শুধুমাত্র দেখে যে কোথায় কালার আছে, ওই কালারের অপশনটাকে ধরে সে রেন্ডার করে। তো আপনি যদি একটা শেপ লেয়ারকে যদি ব্যাকগ্রাউন্ড না নিয়ে যদি আপনি রেন্ডার করেন, দেখা যাবে সে শুধুমাত্র দেখলো যে ওই শেপ লেয়ারটার মধ্যেই কালারটা আছে, সে শুধু ওইভাবেই রেন্ডার করবে, অতটুকু থাকবে, পেছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটাই হচ্ছে আলফা চ্যানেলের বিশেষত্ব বলতে পারেন, বা একটা কোয়ালিটি বলতে পারেন, যেটা জেপিজিতে থাকে না বিধায় সেটা একটা অটোমেটিকলি জোর করে একটা মানে আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড লাগায় দেয়। এখন প্রশ্ন হতে পারে যে জেপিজি নিয়ে আরো কিছু বলেন। এখন জেপিজির ব্যাপার তো আমরা তো ব্যাকগ্রাউন্ড তো নর্মালি লাগাই দিতে পারি, সেটা তো কোনো ব্যাপার না। বাট পিএনজির স্পেশালিটিটাই হচ্ছে মেইন, যে কেন সেটা আপনার একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে পারে। আমি আবারও বলি যে সেটার মধ্যে একটা আলফা চ্যানেল থাকে। আলফা চ্যানেলের বিশেষত্ব হচ্ছে সে শুধু ওইটুকুই ডিটেক্ট করতে পারে যেখানে সে রং দেখতে পারে, এইটা জেপিজি পারে না। সবাই কি ক্লিয়ার? এখন যদি বলেন স্যার আরো ডিটেইলসে বলেন, তাহলে আফটার ইফেক্টস ওপেন করে বোঝাইতে হবে। আফটার ইফেক্টসে আরো অপশন নো স্যার, ক্লিয়ার। ওকে স্যার, তো এখন দেখেন জাস্ট এতটুকু মাথায় রাখেন, আফটার ইফেক্টস আসলে আমি আরো ডিটেইলসে বলবো। ইভেন আফটার ইফেক্টস আমাদের অনেক কিছু পিএনজিতে কনভার্ট করে আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে কাজ করতে পারি, বা আফটার ইফেক্টসে কাজ করতে পারি, এরকম কিছু থাকবে আমাদের, বিশেষ করে লোয়ার থার্ড আর কাইনেটিক টাইপোগ্রাফি ক্লাসগুলোতে। তো আমরা ওই দিন হয়তো বা আপনাদের এই জিনিসটা বোঝাবো। তো আপনি যে এখানে হ্যাশট্যাগটা লিখলেন, তো এটা আপনার টোটালি একটা বলতে পারেন যে পিএনজি টেক্সট। এখনো পর্যন্ত আমি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দেই নাই। তো এই গেল আমার কিছু অপশন। তা আপনি দেখেন এইখানে যে আপনি জাস্ট এইখানে গেলেন, খেয়াল করেন এইখানে যে আপনার যে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের মধ্যে আপনি তো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকেও ফন্ট দিতে পারেন। ধরেন এইখান থেকে আপনার মন মতো যে ফন্ট দরকার হয় আপনি কিন্তু এইখান থেকেও কিন্তু ফন্ট দিয়ে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনখান থেকে ফন্ট সিলেক্ট করবেন, এখান থেকে না এখান থেকে। আপনাকে অনেক জায়গা থেকে অপশন দিচ্ছে। তো এটা মোটামুটি গেল একটা অপশন। এখন দেখেন আবার এইখানে আবার অনেক অপশন, লেগেসি টাইটেল প্রপার্টিজের মধ্যে কিছু অপশন থাকে। দেখেন ট্রান্সফর্ম, প্রপার্টি, ফিল, স্ট্রোক, শ্যাডো, ব্যাকগ্রাউন্ড। যারা আমরা গ্রাফিক্সে কাজ করেছি ফিল, স্ট্রোক, শ্যাডো এগুলো সম্পর্কে ধারণা আছে, আর যারা করিনি তারা আজকে নতুন করে দেখেন। সো ট্রান্সফর্মটা কি? আমি যদি অপাসিটিটাকে কমাই বাড়াই, আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে এরকম টেক্সট দেখা যায় যে সবার প্রথমে কিছুই থাকে না, তারপর এইভাবে আস্তে আস্তে স্ক্রিনের সামনে আসে, যেরকম আস্তে আস্তে ভিজিবল হয়, ইনভিজিবল থেকে ভিজিবল হয়, অদৃশ্য থেকে পরে দৃশ্যমান হয়। তো এই ধরনের টেক্সটের কাজগুলো কিন্তু ডিফল্ট স্টিলেরই কাজ। দেখেন আমার এই টেক্সটের মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট নাই, এখন পর্যন্ত কোনো মুভমেন্ট নাই। তো আমরা যে এই ধরনের টেক্সটের কাজগুলো করি এটাই মূলত ডিফল্ট স্টিলের কাজ। এখন আমি যদি এটাতে পজিশন দেই, স্কেল দেই, রোটেশন দিই, অপাসিটি দেই, বা বিভিন্ন ট্রানজিশন অ্যাড করে দিই, সেটা মুভমেন্ট করবে, বাট ফাইনালি কিন্তু এটা ডিফল্ট স্টিলের কাজ। হ্যাঁ, এখন দেখেন এক্স পজিশন কি, ওয়াই পজিশন কি, আপনার এটা কোথায় থাকবে, আপনি এভাবে ধরে নাড়ালেও কিন্তু আপনার এক্স পজিশন, ওয়াই পজিশন নিয়ে কাজ করবে। উইডটা কি দেখেন, ওই আমাদের সেই কার্নিং এর মতো, যে আপনার এই যে এটা ধরে বাড়ালে যে কাজ করে, দেখেন এটাও সিমিলার ওই ধরনের কাজই করে। এখন বলতে পারেন স্যার প্রথম দিন এত অপশন মনে রাখবো কিভাবে, যারা একেবারে নতুন? এখন এটা স্যার আপনার বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমি খুব তাড়াতাড়ি আগাচ্ছি না, খুবই আস্তে আস্তে যাচ্ছি। তো মেইন ব্যাপার হচ্ছে যারা একেবারেই প্রথম এই টেক্সট নিয়ে কখনো কাজ করেননি বা গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ডে নাই, তাদের কাছে এই জিনিসটা কঠিন মনে হচ্ছে। আর যারা গ্রাফিক্সে কাজ করে আসছেন তাদের কাছে আজকে ক্লাস খুবই ইজি, বলে যে স্যার এক জিনিসই বারবার বলছে, এমন মনে হতে পারে। সো উইথ দেখেন এটা এইভাবে কাজ করে। সেম ভাবে হাইটটা কি, আমার উপরে একটা মানুষের উচ্চতা যেরকম হয়, তো আপনি যদি উচ্চতা কমাতে চান, বাড়াতে চান, তাহলে এটাকে নিয়ে এইভাবে কাজ করতে পারেন। রোটেশন মিন্স ঘোরাতে পারেন, আমি আপাতত ঘোরাতে যাচ্ছি না।
প্রপার্টিস থেকেও সেম অপশন, এই যে দেখেন এখানে এখানে ফন্ট ফ্যামিলি বলেন, ফন্ট সাইজ বলেন, লিডিং কার্নিং বলেন, এগুলোই আছে। মেইন যেটা দেখানোর ব্যাপার সেটা হচ্ছে ফিল। তো আমরা ফিল কি স্ট্রোক কি সবাই বুঝি, যারা বুঝি না তাদের উদ্দেশ্যে বলি। ফিল হচ্ছে আপনার এই যে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি দেখতে পাচ্ছেন ফিলের কারণে। কেন? ফিলটাকে যদি বন্ধ করে দেয় এই লেখা যে এখানে কিছু আছে আপনি দেখতেই পাবেন না। এখন কথা হচ্ছে ফিলটা কি? ফিলটা হচ্ছে আপনি যে এখানে হ্যাশট্যাগ লেখাটা দেখতে পাচ্ছেন, এই হ্যাশট্যাগ লেখার ভেতরে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন। এই ভেতরের কালারটাই হচ্ছে এই যে আপনি জি এর ভেতরে যা যা দেখতে পাচ্ছেন, যতটুকু অংশ জুড়ে আপনি সাদা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার ফিল কালার। সেটা যে কোনো যদি আপনি শেপও নেন, শেপের ভেতরে যা দেখবেন আপনি সেটা হচ্ছে ফিল কালার। তাহলে স্ট্রোক কালার কি হবে? স্ট্রোক হচ্ছে আপনি এটার বর্ডারে যদি কিছু দেখেন, ধরেন আপনি এই বর্ডার অনুযায়ী জাস্ট এই যে লেখাটার এই বর্ডার অনুযায়ী আপনি কিছু দেখলেন, সেটা হবে স্ট্রোক। জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন। এখন আপনি চাইলে ফিলের কালার চেঞ্জ করতে মার্জিনের পারেন। মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি মার্জিনের মতো, রাইট রাইট, মার্জিনও বলতে পারেন, তবে আমরা স্ট্রোক বলে থাকি। তো এটা দেখাচ্ছি আপনাকে, আমি আপনাকে যতটুকু বলবো এটা দেখাও দিব, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। রাইট, মার্জিনও বলতে পারেন। হ্যাঁ, আমরা যে মার্জিন করি না, আমরা আর্ট করার সময় যেরকম মার্জিন করে দেয়, ওই রকম বলতে পারেন। তো এখন দেখেন এটা সাদা, এটা বাই ডিফল্ট সাদাই থাকে। আপনি সাদাটাকে ক্লিক করে লাল করে দিতে পারেন। দেখেন কি করলাম, কোন জায়গায় ক্লিক করলাম, এই যে কালারে ক্লিক করলাম, তারপর ধরেন ব্ল্যাক করে দেই সাপোজ, দেখেন ব্ল্যাক হয়ে গেল। তা আমি ব্ল্যাক করব না লাল করব এটা আমার উপর ডিপেন্ড করবে। এইখানে ক্লিক করলেই আপনাকে কালারের এত অপশন দিয়ে দিবে, আপনার যেটা মনে চায় আপনি কালার দিবেন। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আপনি চাইলে আবার এটাকে দুইটা কালারও দিতে পারেন, লাইক লিনিয়ার গ্রেডিয়েন্ট, সলিড থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এইখান থেকে যদি আপনি ডাবল ক্লিক করেন, ধরেন আপনি চাচ্ছেন আপনার টেক্সটের কিছু অংশ কালো হবে, কিছু অংশ লাল হবে, তাহলে দেখেন দুইটার মিশ্রণে একটা কালার। আমার মিটিংটা শেষ হয়ে যাবে 1 মিনিট। তো আগের লিঙ্ক যেটা ছিল 40 মিনিট পর পর তো জানেনি, এই কথা নতুন করে বলার কিছু নাই, আগের লিঙ্ক থেকে আবারও জয়েন করবেন সবাই। তো আমি যদি এটা বলি যে দেখেন এইখানে আমার এই যে আমি একটা অংশে জাস্ট লাল দিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্টে গেলে আমার কাছে দুইটা কালারের অপশন দিল। তো আমি একটাতে ব্ল্যাক রাখলাম, আরেকটাতে ডাবল ক্লিক করে রেড করে দিলাম, অথবা আমার যে কালার প্রয়োজন হবে। তো আমি একটা টেক্সটকে চাইলে দুইটা কালারে দেখতে পারি, ইভেন 4টা কালারও দেখতে পারি 4 কালার গ্রেডিয়েন্ট থেকে। ধরেন আমি এটাকে করে দিলাম ধরেন হলুদ টাইপের কিছু একটা, তারপর ধরেন এটাকে করে দিলাম ধরেন ব্লু টাইপের কিছু একটা সাপোজ। তো দেখেন এইখানে আমি যা দেখতে পাচ্ছি 4টা কালারের সমন্বয়ে আমি একটা কালার দেখতে পাচ্ছি। তো এইখানে আপনি এরকম আপনার টেক্সটটাকে আপনি কিভাবে দেখতে চান, এই ব্যাপারগুলো কিন্তু আছে, অপশনগুলো কিন্তু আছে। তো আপনি এইখান থেকে আবার এই টেক্সটের হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা। তো এখান থেকে আপনি চাইলে আপনার যদি এই যে ইসের যে আপনি যে কালারটা নিয়েছেন, কালারের অপাসিটি যদি কমাতে চান সেটাও করতে পারেন। তো ফিলটা মোটামুটি আমার ভিতরের কালারটা। তাহলে স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে ওই যে আমার যে একজন বললেন মার্জিন। তো আমি যদি একটা স্ট্রোক দিয়ে দেই, দেখেন এরকম মার্জিনের মতো কিন্তু বসে গেল। তো এটাকেই আপনি বলতে পারেন স্ট্রোক। ফিল মিন হচ্ছে, আমি যদি এখন আপনাকে আবার বলি, এই যে টি এর ভেতরে যা দেখতে পাচ্ছেন এটা ফিল, আর টি এর বাইরে যা দেখতে পাচ্ছেন এটা স্ট্রোক। এখন আপনি স্ট্রোক নিয়েও কাজ করতে পারেন, স্ট্রোকের সাইজ কমাতে পারেন, বাড়াতে পারেন। আপনি আপনি কিভাবে এটা নিয়ে কাজ করবেন ভাই, এটা পুরো টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এইভাবে আপনি এটাকে নিয়ে সাইজ কমাতে পারেন, বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিল অ্যান্ড স্ট্রোকের ব্যাপার। এখন দেখেন আপনি যদি চান এইখান থেকে এই ফিলের টাইপের যে আপনার সলিড যে মানে ব্ল্যাক দেওয়া, আপনি এই ব্ল্যাক থেকে এটাকে আবার লাল করে দিতে পারেন। আপনি এইখান থেকেও কিন্তু কালার চেঞ্জ করতে পারেন, মানে আপনার স্ট্রোকের কালার আপনি চেঞ্জ করতে পারেন। আবার স্ট্রোকের মধ্যে আপনি 4টা কালার গ্রেডিয়েন্ট দিতে পারেন, 2টা দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটাকে দেখতেছেন। এখন আসেন যে শ্যাডো। শ্যাডোটা কি? শ্যাডোটা হচ্ছে আমরা যদি শ্যাডো দিতে চাই, দেখেন আমি যখনই শ্যাডোতে ক্লিক করলাম, দেখেন কিছু একটা পড়লো এই দিক থেকে, যদি খেয়াল করেন শ্যাডো মিনস হচ্ছে একটা শ্যাডো দেখা যাবে, এটাই একটা একটা ছায়ার মতো দেখা যাবে কিছু একটা, এটাই তো শ্যাডো। তো দেখেন আমি যখনই শ্যাডোটা এনাবল করি, এই সাইড থেকে একটা চেঞ্জ আসে, দেখেন। এখন এই চেঞ্জটা যদি আরো ভালো করে দেখতে চান, অপাসিটিটাকে বাড়াবেন বা সাইজটাকে একটু
কমালে বাড়ালে আপনি ক্লিয়ার হবেন। এই যে দেখেন শ্যাডোটা আবার বেশি থাকলে কিন্তু শ্যাডোটা ভালো লাগে না। এখন হয়তো বা বুঝতে পারতেছেন যে শ্যাডো নামে কিছু বা এখানে কিছু একটা দেখতে পাচ্ছেন, বাট শ্যাডো কিন্তু অতিরিক্ত থাকলে ভালো লাগে না। তো আপনি সেই ক্ষেত্রে সাইজটা বাড়াতে পারেন। শ্যাডোর ডিস্টেন্সটা কিরকম হবে দেখেন, আপনি কোথা থেকে রাখতে চান, ইভেন শ্যাডোটার অ্যাঙ্গেল কোন দিক থেকে হবে, আপনি কি বাম দিক থেকে শ্যাডো দেখাতে চান নাকি ডান দিক থেকে শ্যাডো দেখাতে চান। তো টোটাল জিনিসটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটা কিভাবে নিয়ে এটাকে নিয়ে কাজ করবেন। আপনার শ্যাডো কোন দিক থেকে হবে, এই দিক থেকে নাকি এটা কি এই দিক থেকে হবে, কোন দিক থেকে দেখাতে চান। তো এই অপশনগুলো কিন্তু আমি যে সবকিছু মুখস্থ করে রেখেছি ব্যাপারটা এরকম না। দেখেন আপনার কাজ করতে করতে একসময় এগুলো মুখস্থ হয়ে যাবে যে কোথায় কি থাকে, কোথায় শ্যাডো থাকে। বাট আমি বলবো যে আপনার আগে একটার পর একটা এক্সপ্লোর করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে এত কঠিন কিছু নাই। তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে আপনি এভাবে শ্যাডো কিন্তু চাইলে কিন্তু দিতে পারেন। আর ফাইনালি দেখেন এখানে একটা অপশন ব্যাকগ্রাউন্ড। আমি যদি আবার ব্যাকগ্রাউন্ডে টিক চিহ্ন দেই, দেখেন অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড বসে গেল। এখন এই যে শো ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটাতে যদি ক্লিক করি, আমি কি আর আমার পেছনে যে ভিডিওটা ছিল এটা কি আর দেখতে পাচ্ছি? এখন বলেন তো এই টেক্সটটা আমার জেপিজি না পিএনজি? যারা আজকে নতুনবারের মতো বুঝলেন পিএনজি জেপিজি, মানে শুনলেনই আজকে প্রথম, তারা এই অ্যান্সারটা দেন। মানে যারা আজকে প্রথমবারের মতো শুনছেন যে জেপিজি পিএনজি, শুধুমাত্র পিএনজি না, এটা তো পিএনজি হলো না স্যার, এটার পেছনে তো ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন আপনি তাহলে আমার কথায় বোঝেন নাই। কোনো কিছুর পেছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো সেটা পিএনজি হলো না, সেটা তো জেপিজি হয়ে গেল। পিএনজি তখনই হবে যখন ব্যাকগ্রাউন্ড থাকে না। ঠিক আছে, তো আমি যখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব সেটাকে আপনি আর বলতে পারেন না যে এটা পিএনজি কোনো টেক্সট, কারণ এটার পেছনে তো আপনি সলিড ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন। তো আপনি হয়তো বা প্রথমবারের মতো শুনছেন তাই কোনটাকে কি বলে গুলিয়ে ফেলছেন, আরো কয়েকবার শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আগে থেকে জানেন তারা তো খুবই নর্মাল, আজকে ক্লাস খুবই ইজি মনে হতে পারে আপনার কাছে। তো ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি ব্যাকগ্রাউন্ডের কালার কি দিবেন, ধরেন আপনি একটা রেড কালার দিবেন সাপোজ, বা আপনাকে সাদা কালার দিবেন, আপনার ইচ্ছা আসলে আপনি কি দিবেন না দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখান থেকে আপনি অপাসিটিটাকে কমালে দেখেন ওই পেছনের ভিডিওকে দেখতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনি এটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারতেছেন। তো আমার ধরেন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, আমি যদি এইটাকে যতটুকুই করেছি, এইটাকে ধরেন আমাদের টেক্সটগুলো কোথায় থাকে বলেন তো? আমাদের টেক্সটগুলো থাকে হচ্ছে একেবারে কোনায়। ধরেন আমি এটাকে যদি একটু ছোট করি, জাস্ট একটু খেয়াল করেন, আমি যদি এটাকে যদি একটু ছোট করে নিয়ে এসে দেখেন, আমি যদি এটাকে যদি একটু ছোট করে নিয়ে এসে যদি ধরেন এটাকে জাস্ট এইখানে রাখি সাপোজ, আমাদের ম্যাক্সিমাম টেক্সটগুলো কিন্তু এই ধরনের থাকে। তো আমি যদি এটাকে জাস্ট ক্লোজ করে দিই, মনে রাখবেন একটা জিনিস, আমি যদি যেখানে রেখে এটাকে ক্লোজ করব এটা সেখানেই থাকবে। সাপোজ আমি এইখানে রেখে যদি এটাকে ক্লোজ করে দেই, কোনো টেক্সট নিয়ে কাজ করার পরে যদি আপনি ক্লোজ করে দেন, এটা আপনি পাবেন হচ্ছে প্রজেক্ট প্যানেলে। দেখেন আমার কিন্তু প্রজেক্ট প্যানেলে কিন্তু এই যে দেখাচ্ছে, এই যে দেখেন। এখন এইটাকে আপনি নিয়ে আসবেন হচ্ছে এই ভিডিওর যে মানে V2 যেটা এই লেয়ারে। এখন এই লেয়ারে নিয়ে আসার পরে যে দেখেন আপনার টেক্সটে কিন্তু সেটা দেখাচ্ছে, তার মানে আপনি ভিডিওতে টেক্সট অ্যাড করে ফেললেন, তাই না? আপনি কিন্তু টেক্সটে মানে টেক্সট কিন্তু অ্যাড করে ফেললেন ভিডিওতে। এখন দেখেন আমি যদি এই ভিডিওতে পজিশন দেই, এই টেক্সটের মধ্য থেকে যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, যদি পজিশন দেই, স্কেল দেই, রোটেশন দেই, অপাসিটি দেই, এই চারটা ব্যাপার আপনাদেরকে আমি দেখাইছি যে কিভাবে অ্যানিমেশন দিতে হয়। এটা নিয়ে মেবি আর কথা বলবো না আজকে। তো এখন যেটা দেখেন, আপনি যে এই যে ইফেক্টগুলো দিবেন বা পজিশন দিয়ে এই টেক্সটটাকে আপনি বাইরে থেকে ভেতরে আনতে পারবেন। বাট আপনাদেরকে আমি যে ট্রানজিশনের কথা বলেছিলাম না, যে ভিডিও ট্রানজিশন, সো এই ভিডিও ট্রানজিশন আবার সব ট্রানজিশন এই 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 আমার যে এই যে টেক্সট ইফেক্টস হিসেবে কাজ করে না, বাট কিছু কিছু ট্রানজিশন যেটা আপনি মানে টেক্সট ইফেক্টসের মতোই কাজ করে। তো আপনি যদি ধরেন এইখান থেকে যদি ধরেন আপনি চেকার ওয়াইপ এই ইফেক্টটাকে দেন, তাহলে আপনি যদি এই ইফেক্টটাকে জাস্ট একটু যদি আপনাকে দেখাই, দেখেন আমি কিন্তু এই টেক্সটটা যে নিলাম এটা কিন্তু একটা ডিফল্ট টেক্সট মানে ডিফল্ট স্টিল, এখানে কিন্তু কোনো মুভমেন্ট নাই, এক কথায় কোনো মোশনই রাখি নেই আমি। বাট আমি যখন একটা ট্রানজিশন এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এটা কিভাবে আসলো। বিশ্ববাসী এখন করোনা ভয়ে আক্রান্ত। চলুন দেখি। আমাদের কিন্তু এই যে যেভাবে টেক্সটটা আসলো এইটা কিন্তু খুব কমন, আমরা ম্যাক্সিমাম ভিডিওতে এরকম মানে এই যে একটার পর একটা ওয়ার্ড যে আসে এইটা কিন্তু অনেক কমন, আমরা কিন্তু দেখতে পারি ম্যাক্সিমাম ভিডিওতে এই জিনিসটা দেখা যায়। তো এটার নাম হচ্ছে চেকার ওয়াইপ। হ্যাঁ, আপনি যদি আফটার ইফেক্টসে এই জিনিসটা দিতে চান, এটার নাম হবে আপনার টাইপ রাইটার। আফটার ইফেক্টসে একটা টেক্সট ইফেক্টস আছে যেটার নাম হচ্ছে টাইপ রাইটার। তো সেই ক্ষেত্রে বলবো যে আফটার ইফেক্টসের তো আমাদের টেক্সটের উপরে ক্লাস থাকবে হচ্ছে চারটা, মোটামুটি চারটা না তিনটার মতো ক্লাস থাকবে। কাইনেটিক টাইপোগ্রাফি বলেন, লোয়ার থার্ড বলেন, এই ব্যাপারগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে টেক্সট নিয়ে যে কত কিছু করা যায় সেটা আফটার ইফেক্টসের পার্ট।
বাট আমাদের প্রিমিয়ার প্রোতে তো আমরা টেক্সট নিয়ে অত ভালো কন্ট্রোল পাই না। মেইনলি আপনি আফটার ইফেক্টস থেকে কিভাবে লোয়ার থার্ডগুলো বানাবেন বা আফটার ইফেক্টস থেকে কিভাবে কাইনেটিক টাইপোগ্রাফির কাজগুলো করবেন, আরও কত সুন্দর ওয়েতে করতে পারেন টেক্সটের কাজ, এটা শুধুমাত্র আফটার ইফেক্টসেই করা পসিবল। মানে খুব ইউনিকভাবে বলেন বা খুব সুন্দরভাবে বলেন, এটার ভালো ভালো অপশন আপনার আফটার ইফেক্টসেই দেওয়া আছে। তবে আপনি জাস্ট আমি একটা ইফেক্ট দিলাম, এখানে আর অনেক অনেক কিন্তু ইফেক্টস, যেগুলো কিন্তু আপনি যদি পজিশন স্কেল রোটেশন অপাসিটি নাও দেন, এই ট্রানজিশনগুলো দিলেই কিন্তু সেটা আপনার টেক্সটের অ্যানিমেশন হবে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা এইভাবে আসলো। তো সেইভাবে আপনি যদি ধরেন এটা এইভাবে আসলো, আপনি বলতে পারেন স্যার এটা এইভাবে আসলো, তাহলে চলে যাবে কিভাবে? এখন চলে যাওয়ার ক্ষেত্রেও আপনি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিতে পারেন আপনার মন মতো। ধরেন আমি যদি এটা দেই, তাহলে দেখেন এটা কিরকম দেখায়। চেহারা ভস্কার পর আপনার মতো হয়। এটা কিভাবে সম্ভব? সম্ভব ভাই। আচ্ছা, এটা এটা এইভাবে কাজ করছে না, তো এরকম হয়তো বা কোনো ইফেক্ট থাকবে যেটা লাস্টেও কাজ করবে। তো এখান থেকে যে সব ট্রানজিশন আপনার কাজ করবে এরকম না, কিছুটা কাজ করবে, কারণ এগুলো তো মেইনলি ভিডিও ট্রানজিশন, ইফেক্টস না, টেক্সট ইফেক্টস না। যেরকম আফটার ইফেক্টসে আলাদা করে টেক্সট ইফেক্টসের অপশন থাকে, বাট আপনি এই ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করে করে কিন্তু দেখতে পারেন, অথবা আমাদের পজিশন বলেন, স্কেল বলেন, রোটেশন বলেন, এইভাবে কিন্তু আপনি এটিকে নিয়ে কাজ করতে পারেন। তো এই ধরনের টেক্সটের কাজগুলোকে আমরা বলে থাকি। আর ওইটাও তো মনে হয় ডাবল ট্রানজাকশন দেওয়া যাইতে পারে, ওই যে আর্নিং করে দিতে হইবে মনে হয় মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার যেইভাবে ইচ্ছা আপনি করতে পারেন, ওয়ে অনেকগুলো। আপনি ট্রানজিশন দিতে পারেন, আপনি পজিশন স্কেল রোটেশন অপাসিটি দিয়ে দিতে পারেন, আপনি যেভাবে বললেন ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আসেন যে আমাদের আরও দুইটা টপিক ছিল, ডিফল্ট স্টিল গেল, রোল আর ক্রলিংটা কি। রোলটা নিয়ে যদি একটু কথা বলি, এটা একটু দেখাই। ধরেন আমি যদি রোলটা দেখাই, ওই সেমভাবে ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেল, লেগেসি টাইটেল থেকে ধরেন আমি জাস্ট এবার লিখে দিলাম যে ডিফল্ট রোল, ডিফল্ট রোল, ডিফল্ট রোল দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন দেখেন ডিফল্ট রোলে আমরা কি দেখতে পারি বলেন তো, যে মাঝ বরাবর অনেকগুলো লেখা ওঠে আর নামে, এরকম না? তো আপনাদের কারো কারো নামগুলো বলেন, আপনাদের থেকেই কয়েকটা নাম লিখি। শামিম, উমর ফারুক, আচ্ছা শামিম, তারপরে হচ্ছে কি, উমর ফারুক, শরীফুল, নাথিং ম্যান, ইমরান, জয়ন্ত উমর ফারুক, জয়ন্ত, উমর ফারুক, ফারুক, তারপরে নাথিং ম্যান, কি বললেন স্যার? হৃদয়। হৃদয়, আচ্ছা হৃদয়। তারপর ধরেন আমার নাম লিখে দিলাম, আমার নামের সাথে একটা মানে সিমিলার নাম লিখে দিলাম ধরেন। আচ্ছা, আর কারো নাম? স্যার ভৃগু লেখেন স্যার, ভৃগু, ভৃগু, VRIGU। আচ্ছা ভৃগু। তারপরে আর আর কেউ স্যার, আরো কয়েকটা নাম বলেন। নাথিং ম্যান, নাথিং ম্যান, নাথিং ম্যান, মনিরুল ইসলাম ফারুকি, নাথিং কৃষ্ণ, মানে এটাও কি কারো নাম? নাথিং ম্যান, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কোরবান, কোরবান, এমডি কোরবান, ঠিক আছে কোরবান। তারপরে আর কারো নাম? জনি। জনি। আর কারো নাম? কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ। আচ্ছা মনিরুল ইসলাম ধরেন যতটুকু ফারুকি, লিখলাম ডান, আর লাগবে না মনিরুল স্যার। ইসলাম ফারুকি। স্যার আর লিখবো না স্যার, হয়ে গেছে আপাতত, বোঝানোর জন্য যতটুকু টেক্সট লাগে অতটুকু ধরেন আমি লিখলাম। এখন আপনার টেক্সট ছোট লিখবেন না বড় লিখবেন সেটা বড় কথা না, মেইন ব্যাপার হচ্ছে ডিফল্ট রোলে যেটা দেখা যায়, টেক্সটগুলো আমার ছোট থেকে উপরে যেতে থাকে, মানে সরি ছোট থেকে বলে মানে নিচে থেকে কন্টিনিউয়াসলি উপরে যায়। তো আমি যদি এই লেখাগুলোকে ধরেন জাস্ট একটু ব্ল্যাক রাখি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা তো সাদা, এই হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। তো এখন আমি এইভাবে রেখে যদি ক্লোজ দিয়ে দেই, তো এইটা এখন পর্যন্ত কিন্তু আমি লিখে রাখছি ডিফল্ট রোল, বাট এটা এখন পর্যন্ত কাজ করছে ডিফল্ট স্টিল ভাবে। কেন? কারণ এটার মধ্যে কোনো মোশন নাই, বাট এটা তো আর দেখতে এরকম দেখায় না, তাই না? এটা কিরকম দেখায় বলেন তো, একেবারে নিচে থেকে একেবারে কন্টিনিউয়াসলি উপরে যেতে থাকে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তো আমরা ডিফল্ট রোলিং এর কাজ বলি। তো আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি ধরেন এই টেক্সটটা নিয়ে কাজ করেছিলেন, তাই না? এটা এখানে রেখে, এর মানে এই না এটাকে আর কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। এটাকে আবার এইখানেও নিয়ে যেতে পারেন, এটাকে এইখানে নিয়ে যেয়ে যদি ক্লোজ করে দেন, তাহলে আপনি আবার এটাকে এখানে দেখতে পাবেন। তো বারবার কিন্তু আপনি ওইটার উপর ডাবল ক্লিক করে ঢুকে আপনি কিন্তু চেঞ্জ করার কিন্তু অপশন পাচ্ছেন। তো আপনি দেখেন এই যে আপনি যে এটা নিয়ে আছেন বা এটা নিয়ে যে কাজ করছেন, এইখানে খেয়াল করেন। এখন আপনি যদি চান যে আসলে যেরকম আমার নিচে থেকে উপরে যে অনেকগুলো টেক্সট উঠে যায় এরকম একটা টেক্সটের কাজ করব, তাহলে কিভাবে করব, এটা একটা ব্যাপার। তো এখন হচ্ছে আমি যদি এই যে আমার এরিয়ালের পাশে যে একটা অপশন রল অ্যান্ড ক্রল অপশন, এটাতে যদি ক্লিক করে দেখেন, এটাতে ক্লিক করলে একটা অপশন আসে রল অ্যান্ড ক্রল অপশন।
এখন আমি যদি রলে ক্লিক করি, রলে ক্লিক করে যদি ওকে দিয়ে দেই, আচ্ছা ওকে দেওয়ার আগে যেটা করতে হবে স্টার্ট অফ স্ক্রিন এন্ড অফ স্ক্রিন, তার মানে এটা একেবারে স্ক্রিনের বাইরে থেকে শুরু হবে, বাইরে চলে যাবে, বা বাইরে থেকে এসে মানে একেবারে বাইরে থেকে এসে আবার বাইরে চলে যাবে। তাহলে আপনি স্টার্ট অফ স্ক্রিন এন্ড অফ স্ক্রিন দুইটা টিক চিহ্ন দিয়ে যদি ওকে দিয়ে দেন, এইবার যদি আপনি ক্লোজ দিয়ে দেন, তাহলে দেখেন আপনার কাছে ওইরকম কিছুই মনে হবে। তো সাধারণত এই ধরনের কাজগুলো দেখা যায় মুভির শেষে, যে আপনার কিছু বলা হয়ে গেছে তারপর এটা আসে না। শান্ত হয়ে চেহারা বসে পরে আপনার মতো হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব ভাই। সবাই কি ক্লিয়ার, না কোনো কনফিউশন আছে? এটা কালো দেখাচ্ছে কারণ আমরা আমাদের পেছনে তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যদি সাদা করে দিই তাহলে হয়তো আপনাদের দেখতে কোনো প্রবলেম হবে না। তো এখন দেখেন সম্ভব ভাই। তো আমরা এরকম এই যে হেডলাইন গুলো দেখে থাকি, তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা শামীম কেটে গেল কেন? শামীম কি আমার লেখা ঠিক হয় নাই? হ্যাঁ লেখা তো ঠিক আছে, তাহলে কাটলো কেন? এখন তো আবার ঠিকই দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তো দেখেন এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো যেতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এইভাবে আমাদের ডিফল্ট রোলিং এর কাজগুলো হয়। এখন আপনারা আমাকে কেউ বলেন তো, আমি যদি চাই এটা একটু তাড়াতাড়ি যাক, মানে এটার স্পিড বাড়ুক, তাহলে কিভাবে করব? মানে এটা তো খুব স্লো যাচ্ছে না, এত স্লো তো যায় না। স্প্লিট ডিউরেশনে যাব স্যার। না স্যার অত কষ্ট করা লাগবে না, আপনি এটাকে ধরে জাস্ট কমান, তাইলে এটা ফাস্ট হয়ে যাবে। দেখেন মানে যে টেক্সট আপনি নিলেন এটাকে ধরে কমান বানান, ছোট করেন বড় করেন, এটাকে আপনি আরো কমান, দেখেন আরো ফাস্ট। সম্ভব ভাই। মানে আপনার স্পিড ডিউরেশনের দরকার নাই। আবার যদি আপনি আরো স্লো দেখতে চান, দেখেন কত স্লো যায়। তো আপনি এটাকে মেজারমেন্ট করবেন হচ্ছে এটার স্পিড কমিয়ে বাড়িয়ে, আপনারা এইভাবে এটাকে নিয়ে কাজ করবেন। এখন যদি আমি ডিফল্ট রোলটা গেল, এখন যদি ডিফল্ট আমরা ক্রলিংটা নিয়ে বলি, যে আমাদের ক্রলিং যে হয়, তো আমরা ক্রলিং এর জন্য ধরেন আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসতে পারি। তো আমরা ডামি টেক্সট কোথা থেকে কালেক্ট করি বলেন তো, যারা গ্রাফিক্সে কাজ করেন? আচ্ছা তো দেখেন আমি ফাইল থেকে যদি নিউতে যাই, নিউ থেকে যদি ধরেন আমি কোথায় যাব, লেগেসি টাইটেল, লেগেসি টাইটেলে যে ধরেন আমি লিখলাম হচ্ছে ডিফল্ট ক্রলিং ধরেন টাইটেল, লেখার পরে ধরেন ওকে দিলাম। ক্রলিং মিন্স হচ্ছে যে একেবারে অনবরত কিছু লেখা আমার নিচে দিয়ে যেতে থাকবে। তো আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পরে নিচে গেলাম, এখন নিচে যাওয়ার পরে ধরেন আমি এরিয়ালে দিলাম, এরিয়ালে যাওয়ার পরে ধরেন আমি জাস্ট এখানে যেটা করব কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিলাম কেন? ওই যে আমি কিছু ডামি টেক্সট কিন্তু এখানে জাস্ট কপি করছি, কপি করে বসিয়ে দিয়েছি। এখন আমি কি লিখবো আন্তাজে, তাই আমি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট যেখানে ডামি টেক্সট পাওয়া যায়, কথাগুলোর কোনো অর্থ নাই, বাট কিছু টেক্সট আকারে আপনি পাবেন যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ওয়েবসাইটের নাম সবাই হয়তো বা জানেন যারা গ্রাফিক্সে কাজ করেন, লরেন সাম। তো এটা দিয়ে জাস্ট আমি বসিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি সিলেকশন টুলে যাই, সেম ভাবে আমি এটাকে ছোট বড় করতে পারি, ধরেন আমি এটাকে এরকম রাখতে পারি। দেখেন কি ব্যাপার, এটা কাজ করে না কেন? হ্যাঁ এই তো এখন কাজ করছে। ধরেন এটাকে আমি জাস্ট আমার এরকম তো থাকে, টেক্সট তো নিচে থাকে, ধরেন এটাকে আমি 50 রাখলাম, 50 জাস্ট 50 রেখে ধরেন আমি আরেকটু বাড়াতে পারি। ধরেন এটাকে আমি জাস্ট এই এতটুকুর মধ্যে রাখলাম, যে আমাদের টেক্সট তো এই দিক থেকেই যায়। তো আমি যদি এটাকেও যদি আবারও যদি কেটে দেই, এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার ডিফল্ট স্টিল হিসেবেই কাজ করবে। কখন এটা মুভমেন্ট করা শুরু করবে? মুভমেন্ট তখনই করবে যখন আমি ওই রল অ্যান্ড ক্রল অপশন অ্যাড করে দিব, এর আগে কিন্তু করবে না। সো এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো আমি যদি আবারও রল অ্যান্ড ক্রল অপশন থেকে যদি বলে দেই, এখন একটা জিনিস বলেন আমাকে, লেখাটা কোন দিক থেকে কোথায় যায় বলেন তো? বাম থেকে ডানে যায় না ডান থেকে বামে যায়? মানে লেখাটা ক্রলিংটা কোন দিকে হয়? তাইলে আমরা কি দিব? ক্রল লেফট দিব না আমরা রাইট? বলি লেফট রুল লেফট। জি, আমরা ক্রল লেফট দিয়ে যদি স্টার্ট অফ স্ক্রিন এন্ড অফ স্ক্রিন দিয়ে যদি ওকে দিয়ে দেই, এবার যদি ক্লোজ করে দেই, তাহলে দেখেন ওইটাই হলো। বিশ্ববাসী এখন করোনা ভয়ে আক্রান্ত। চলুন দেখে নিই এই বিষয়ে জনগণ কি বলে।
আচ্ছা ভাই, এখন এরকম করোনা আমাদের বিষয়ে হেডলাইন গেল। এখন এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি, আরেকটু মডিফাই করতে পারি। তো আমরা হেডলাইন কিরকম দেখি বলেন তো? হেডলাইনের নিচে কিছু আপনার শেপ থাকে। তো আমি যদি এটার নিচে যদি একটা শেপ দিয়ে দেই, তাহলে ধরেন আমি একটা কালার ম্যাট দিয়ে দিতে পারি। সাপোজ ধরেন আমি একটা কালার ম্যাট দিয়ে জাস্ট অ্যাড করে দিতে পারি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমি যদি এটাকে জাস্ট উপরে রেখে রেখে নিচে দেই, জাস্ট একটা ইফেক্ট অ্যাপ্লাই করলেই হবে। ধরেন আমরা ক্রপ ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি, জাস্ট ক্রপ এই ক্রপটাকে আমরা দিয়ে দিতে পারি কালার ম্যাট। হ্যাঁ, এখন যেটা করতে পারি জাস্ট টপ থেকে কমাতে পারি। ধরেন এরকম আমাদের এই জিনিসটাকে আরো আকর্ষণীয়ভাবে দেখানোর জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো করে থাকি, তাই না? তো ধরেন আমি এটাকে জাস্ট এতটুকু রাখলাম, আর বটম থেকেও ধরেন একটু উঠিয়ে দিতে পারি যেহেতু জায়গা আছে। তো ধরেন এটাকে এরকম রাখতে পারি। জাস্ট ধরেন আমার টেক্সটটা মনে হচ্ছে যে না এখন একটা হেডলাইন একটা ভাব আসছে, তাই না? তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে আমি সাজাতে পারি বা এইভাবে আমি রাখতে পারি। এখন অনেক সময় দেখা যায় যে এরকম আবার এখানে লাগিয়ে দেয় যে সর্বশেষ, অথবা মানে মানে যেগুলো নিউজের যেরকম ভাবে থাকে, কিন্তু ওইভাবে চিন্তা করবে অনেক সময় এরকম লোগো থাকে, লোগোর ভিতর দিয়ে টেক্সট যায়, এরকমও দেখি। তো ধরেন আমি যদি একটা লোগো নিয়ে আসি, জাস্ট লোগোটাকে যদি নিয়ে আসি, এই লোগোটাকে যদি বসিয়ে দিই, তাহলে আমি আবার ওইরকম কিছু করতে পারি। ধরেন আমি লোগোটার জাস্ট স্কেলটা ছোট করে এটাকে ধরেন আমি জাস্ট টেনে ধরে ধরেন এইখানে বসিয়ে দিব। জাস্ট সাপোজ ধরেন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, তাই না? আমি যদি এটাকে এরকম কিছু করে দেই, তাহলে যেটা আমার মনে হবে যে আমার এই টেক্সটটা বিশ্ববাসী এখন করোনা ভয়ে আক্রান্ত। কোথা দিয়ে যাবে? চলুন দেখে নিই এই এই বিষয়ে লোগোর ভিতর দিয়ে যাবে। দেখেন এরকম ভাবে কিন্তু আমাদের হেডলাইন গুলো থাকে, তাই না? কি বলে। আচ্ছা ভাই, করোনা বিষয়ে আপনার মতামত কি? আসলে ভাই করোনাকে ভয় না, করোনা বিষয়ে সতর্ক হয়ে রোগীদের থেকে তো এইটাও বলতে পারেন যে স্যার এটা তো খুব তাড়াতাড়ি যাচ্ছে, এটা একটু কমাবো কিভাবে? তো কমাবো কিভাবে, এটা হচ্ছে ওই যে ওইটার মতোই যে আপনি এটাকে ধরে বাড়ান তাহলে এটা কমবে, এক কথায়। দেখেন, করোনাতে আক্রান্ত কারণ হয়েছে আপনি একটা হেডলাইন পাঠাবেন, সেটা যদি মানুষ পড়তেই না পারে তাহলে তার হেডলাইন দিয়ে কোনো লাভ নেই। তো এটা অতটুকু রেঞ্জে রাখতে হবে যেটা মানুষ, আপনি আপনার কাছে যদি মনে হয় যে না আপনার পড়তে কোনো প্রবলেম হচ্ছে না, আপনি অতটুকু স্পিডে রাখলে আপনি এই লেখাটা ভালো করে পড়তে পারছেন, এটা আপনার চোখের আন্দাজে আপনি রাখবেন। সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট ক্রলিং এর ব্যাপার। আর আরো কিছু টপিক ছিল যেটা 3D টাইটেল বলেন আর আমাদের লাইটিং ইফেক্ট বলেন, যদিও এটা আমাদের প্রিমিয়ার প্রো এর কোনো টপিক না, বাট আমি রেখেছি যাতে আপনাদের একটু দেখাতে পারি এই জন্য। বাট আপনারা যারা আফটার ইফেক্টস করবেন বা আমার কাছে আফটার ইফেক্টস এর ইসেতে থাকবেন, তাদেরকে আমি 3D নিয়ে দেখাবো যে 3D টাইটেল নিয়ে কিভাবে কাজ করা লাগে, বা আমরা 3D ইউজ করে মানে 3D এর অপশনগুলো ইউজ করে কিভাবে একটা 3D বই বানাতে পারি, এরকম কিছু দেখাবো আপনাদের। তো সেই ক্ষেত্রে এটা তো প্রিমিয়ার প্রো দিয়ে করা পসিবল না, আমাদের আফটার ইফেক্টসে একটা টপিক থাকে যে 3D বুক ট্রেলার, আমরা ওইখানে দেখাই যে 3D দিয়ে কিভাবে একটা বই তৈরি করা যায়। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অপশন কিন্তু আমার কাছে এইখানেও আছে, বাট এইটা আফটার ইফেক্টসের মতো কাজ করে না বলে এটা কিন্তু আমরা 3D করতে পারি না বা এখানে কোনো বই তৈরি করতে পারি না, কারণ আফটার ইফেক্টস যদিও মোশন গ্রাফিক্স সফটওয়্যার, ওটার মধ্যে আপনার অবশ্যই কন্ট্রোল অন্যরকম থাকবে। তো 3D বলতে আপনারা কি বোঝেন আমাকে একটু বলেন তো, এটা একটু আগে জেনে নেই যে 3D বলতে আপনারা কি বোঝেন। রাইট, মানে এখন পর্যন্ত আপনি যা দেখছেন বা আপনি যে আমার কাছে যে কয়টাই ক্লাস করেছেন, 4টা ক্লাস, বা আজকে 5 নাম্বার ক্লাস করছি, তা আপনি যাই দেখছেন না কেন আপনি শুধু একদিক থেকে দেখছেন, সামনের দিক, মানে আপনি একটা মানুষকে যেভাবে অবজার্ভ করেন সামনে থেকে ওইভাবেই কিন্তু আপনি দেখছেন, মানে এক্সট্রা কিছু না। বা তার পেছন দিক দেখেন নাই, মানে আপনি যদি সামনে থেকে থাকেন তার পেছন দিকটা আপনি দেখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পেছনে যে দেখতে হবে। বা 3D মিনস হচ্ছে, যদি বলি যে এক কথা যেটা একজন বললেন 3 ডাইমেনশন, রাইট, একেবারে পারফেক্ট কথা, যে আপনি 3টা দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন, 3টা পার্সপেক্টিভ থেকে দেখতে পারবেন। তো যদিও 3D এর ব্যাপারটা হচ্ছে টোটালি আফটার ইফেক্টস অর সিনেমা 4D যেগুলো 3D সফটওয়্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে যে কন্ট্রোল পাবেন এটা অবশ্যই এইখানে পাবেন না, চাইলেও পাবেন না। তো সেই ক্ষেত্রে যেটা বলবো, আচ্ছা একটা কথা বলেন তো, যে আপনারা যে কয়জন ক্লাস করছেন 33 জন, এর মধ্যে সবচেয়ে ভালো মানে ভালোভাবে গ্রাফিক ডিজাইন কয়জন পারেন, এটা একটু আমাকে বলেন তো। মানে যে হ্যাঁ পারি স্যার, ভালো মতো মানে ভালো কিনা বলতে পারি না, তবে মানে পারি। শুধু এটা বলেন যে যেখানে কোর্সটা করেছেন ফুল ক্লাসগুলো শেষ করেছেন, কোনো গাফিলতি দেন নাই, এরকম কয়জন আছেন, একজন করে বলেন, তাইলেই হবে। আমি আছি স্যার, শামীম ইসলাম। আচ্ছা, আর কেউ আছেন? জি স্যার, আমিও আছি। আচ্ছা, 2 জন। আর কেউ? কথাটা বুঝি না, একটু আমার নেটের সমস্যা ছিল। মানে আমি বলেছি যে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছেন যেখানে, সেখান থেকে সবগুলো ক্লাস ভালো মতো করে আসছেন কারা কারা, তো 2 জনের নাম শুনলাম, আর কেউ আছেন?
আমি স্যার আপনারটাই প্রথম করতেছি। জি স্যার, করছি এখনো ও শেষ হয় নাই। আচ্ছা, তাহলে জি আমরা আমি আছি। মাত্র 4-5 স্যার জন আমার পেলাম। শেষ হয় নাই, আমি করছি ক্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 4-5 জনের মতো পেলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমরা অনেক সময় আমার মোশন গ্রাফিক্স কোর্সটার মধ্যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো না যে কেন এটা এইভাবে জিজ্ঞাসা করা। তবে মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে একটু বেসিক্যালি ফটোশপ বা আফটার মানে কি বলে ইলাস্ট্রেটর জেনে আসলে একটু বেনিফিট থাকে। মানে বলবো না যে অনেক বেনিফিট, বাট হ্যাঁ একটু তো বেনিফিট তারা পাবেই। তো যাদের মোশন গ্রাফিক্সে ইচ্ছা আছে, যারা একটু হলো ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন, তাদের জন্য বেনিফিট। আর মোশন গ্রাফিক্সের জন্য যে ফটোশপ ইলাস্ট্রেটরের অনেক কিছু জানা লাগে এরকম না। তো সেই ক্ষেত্রে আর কি জিজ্ঞাসা করা, হয়তো বা আপনারা আমার এই কোর্সটা করার পরে অনেকে মোশন গ্রাফিক্সে যাবেন, তাই একটু জিজ্ঞাসা করা। তো যারা জানেন তাদের জন্য একটু বেনিফিট হবে। স্যার শুরু করবেন কবে থেকে মোশন গ্রাফিক্স? যেদিন মোটামুটি জানি আমি ফটোশপ ইলাস্ট্রেটর মানে ইউটিউব থেকে দেখছি। ওকে স্যার, যেদিন প্রিমিয়ার প্রো এর লাস্ট ক্লাস হবে, আমাদের ক্লাস কবে হয়, রবি মঙ্গল না? যেদিন প্রিমিয়ার প্রো ধরেন রবিবার ক্লাস শেষ হয়ে গেল, মঙ্গলবার থেকে আফটার ইফেক্টস এর ব্যাচ, মানে আপনাদের টাইমেই করাবো। এখন আপনাদের থেকে যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে নিয়ে আবার একটা নতুন গ্রুপ খুলবো। এই রবিবার দিন করালে ভালো হবে স্যার, হ্যাঁ, আমাদের হ্যাঁ। এই টাইমে করালে ভালো হবে। হ্যাঁ এই টাইমে আপনাদের কথা শুধুমাত্র শুধুমাত্র আপনাদের আমাদের মতো শুধুমাত্র আপনাদের ব্যাচে হচ্ছে 99 জন মানুষ। আমি জানি না 99 জন মানুষের মধ্যে হয়তোবা 34 জনের মতো বা 30 জন এভারেজ ক্লাস করে, হয়তোবা 10 জনের মতো ভর্তি হবে। তবে একটা কথা বলবো স্যার, প্রিমিয়ার প্রোতে যা করছেন আফটার ইফেক্টসে এই যে দেখেন, আপনাদের একটা কথা বলি, এই যে জাস্ট একটা উদাহরণ দেই। আপনাদের মানে প্রিমিয়ার প্রো ব্যাচে আমি 4টা ক্লাস নিয়েছি, এখন পর্যন্ত কেউ অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। এটা নিয়ে একটু বলতে চাই, আফটার ইফেক্টসে যারা এরকম চিন্তা ভাবনায় আছেন যে জমা না দিলে কিছু হবে না, তারা কিন্তু মানে খুবই বিপদ। কারণ আফটার ইফেক্টসে আমি কখনো এরকম সুযোগ দেই না। প্রিমিয়ার প্রোটা খুবই ইজি, আমি এই জন্য এটা নিয়ে মানে কখনো ওইরকম ভাবে এটাকে মানে বলি না যে অ্যাসাইনমেন্ট দেনি বা আমার কাছে। আর এডিট করে কি এই জায়গায় ছাড়তে হইবে নাকি? বুঝি নাই স্যার, আবার বলেন। বলছি যে ভিডিও এডিট করে কি এই জায়গায় ছাড়তে হইবে? অবশ্যই ফেসবুক গ্রুপে দিতে হবে। আপনাদের তো প্রতি ক্লাসে, আমি তো প্রথম দিন মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে হোমওয়ার্ক করে জমা দিবেন, বাট আপনারা কিন্তু কেউ হোমওয়ার্ক করে জমা দেন নাই। আপনারা যদি আপনাদের কোর্স মডিউল দেখেন, এই যে দেখেন প্রত্যেকটার, যেরকম ক্লোন ভিডিওর দিন ক্লোন ভিডিওটা হোমওয়ার্ক করা দরকার ছিল, তারপরে আলট্রা কি ক্রোমা ভিডিওটা। স্যার যারা কাজ করে আছে কয়েকটা উদাহরণ স্যার আমাদের ইয়েতে গ্রুপে দিয়ে দেন দেখার জন্য। যারা কাজ করছে আপনাদের ব্যাচেতে আপনারা দিবেন, আমি তো আর অন্য ব্যাচে তো ডাউনলোড করে আপনাদের ব্যাচে দিব না। অন্য ব্যাচের স্যার কয়েকটা দিলে স্যার একটু সুবিধা হয় দেখার জন্য। আপনারাই কাজ করে আপলোড দেন, আপনাদেরটাই আপনারা দেখেন। অন্যদের এটা দিলে আমি হয়তো ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিতে পারলাম যে তারা কিরকম করে। বাট মেইন ব্যাপার হচ্ছে মোশন গ্রাফিক্স যেটা আফটার ইফেক্ট যদি বলি, সেটার দিন কিন্তু মানে ওইখানে যদি এরকম করেন তাইলে কিন্তু খুব সমস্যা। মানে প্রিমিয়ার প্রোতে আমাকে দেখে মনে হয়েছে যে খুবই সহজ সরল একজন মানুষ, অ্যাসাইনমেন্ট বলেন বা কোনো কিছুই নাই, করলে করলো, না করলে না করলো, কেউ কিছু দেখে না, এরকম একটা ব্যাপার আছে। বাট আফটার ইফেক্টসে কিন্তু এরকম পাবেন না। তো যারা আফটার ইফেক্টসে একজন ভর্তি হন আমার কোনো প্রবলেম নাই, বাট আফটার ইফেক্টসে অ্যাসাইনমেন্ট দিবেন না বা কাজ করবেন না এরকম চিন্তা করে আসলে কিন্তু সমস্যা। আর আরেকটা কথা বলি, প্রিমিয়ার প্রো আপনার কাছে এরকম মনে হবে যে আপনি 7 দিন 4টা ক্লাস বা 3টা ক্লাস 7 দিন বসে শেষ করে ফেলবেন। আফটার ইফেক্টস আপনি 2টা ক্লাস মিস করে ফেলবেন, আপনি 1 মাস পিছিয়ে যাবেন, আর আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না। প্রিমিয়ার প্রো তো ওইরকম ভাবে অনেক ইজি, মানে আমি বলি যে শেখানোর কিছু নাই তেমন ভাবে। স্যার ওই ক্লাসটা কি স্যার একদিন করে করাবেন না সপ্তাহে 2 দিন করাবেন? এই রবি মঙ্গলবারই ক্লাস হবে রাত 10টায়, আমি আপনাদের ফ্রি ক্লাসের দিন জানাই দিব, ঠিক আছে? সো 3D নিয়ে যদি একটু কথা বলি, যে 3D ডাইমেনশন স্লো মোশনে করায় স্যার, একটু স্পিডে করালে আমরা তো আসলে না অবশ্যই স্লো মোশন মিলা যেতে পারি, অবশ্যই স্লো মোশনে করাবো। তবে একটা কথা বলবো যে আফটার ইফেক্টস এর যারা খুব সিরিয়াস শুধুমাত্র তারা অ্যাডমিশন নেবেন, যারা সিরিয়াস না তারা নিয়েন না, কারণ দরকার নাই তো স্যার। মানে আপনি যদি শিখতেই না স্যার পারেন, ওইটা আমাদের মানে বেনিফিটসটা কোথায়, মানে আমরা যখন আফটার ইফেক্টস কাজটা শিখবো ওইটার উপকারিতাটা কি, কোন জায়গায় অ্যাপ্লাই করব আমরা? এটা ফ্রি ক্লাসে, আমাদের ক্লাসটা স্যার কি শেষ? ফ্রি ক্লাস যেদিন করাবো সেদিনই আপনারা সেটা পেয়ে যাবেন। আমার আর 2 মিনিট লাগবে। 3D মিন্স হচ্ছে যে আপনি একটা ইফেক্টস অ্যাপ্লাই করবেন, দেখেন বেসিক 3D, এই বেসিক 3Dটা অ্যাপ্লাই করবেন, যদিও এগুলো আফটার ইফেক্টস এর পার্ট, বাট আমি এখানে রেখেছি যাতে আপনাদের বোঝানো যায়। তো দেখেন সুইভেল অ্যান্ড টিল্ট। সুইভেল হচ্ছে দেখেন এই ভিউটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পারি নাই, তো এই ভিউটা আমরা দেখতে পারি হচ্ছে 3D তে গেলে, এইটা একটা ভিউ। আর আরেকটা ভিউ হচ্ছে আমরা যদি টিল্টে যাই তাহলে এই ভিউটা। সো এইটা কিন্তু আমাদের আফটার ইফেক্টস থেকে বেশিরভাগ করতে হবে। আমাদের এই ধরনের 3Dর কাজ কিন্তু আমরা প্রিমিয়ার প্রোতে কখনোই কিন্তু করি না। এগুলোর কাজ অবশ্যই আপনার
আফটার ইফেক্টসেই করতে হবে, বাট দেখানোর জন্য বলতে পারেন দেখানো যে হ্যাঁ আছে, অপশন আছে তাই দেখাচ্ছি। বাট এগুলো নিয়ে প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আফটার ইফেক্টসে যেতে হবে। এখানে দেখেন আপনার এই যে অ্যানিমেট করার অপশন আছে, তো আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু অ্যানিমেট কিন্তু করে নিতে পারেন। ধরেন আপনি এখান থেকে জাস্ট একটা কি ফ্রেম দিয়ে এখানে কিন্তু আবার এটাকে এরকম ভাবে কিন্তু ঘোরাতে পারেন, এরকম কিন্তু অ্যানিমেট করতে পারেন আপনি চাইলে। দেখেন এটা যেহেতু আপনার অপশন আছে, আপনি কিন্তু এরকম চাইলে অ্যানিমেশন দিতে পারেন। আবার ধরেন এটাকে কিছুক্ষণ পরে এরকম রাখলেন, কিছুক্ষণ পরে ধরেন এটাকে একেবারে 0 করে দিলেন। বাট আমি আবারও বলি যে এটার মেইন পার্ট কিন্তু আপনার আফটার ইফেক্টসে, যে আপনি 3D নিয়ে যদি কাজ করেন এটার মেইন পার্ট হচ্ছে আফটার ইফেক্টসে। এরকম দেখা যায় যে একটা টেক্সট বলেন বা একটা লোগো বলেন, এরকম কি কখনো দেখছেন যে একটা টেক্সটের মধ্যে একটা আলো যায়? কখনো কি খেয়াল করছেন কোনো টেক্সটের ক্ষেত্রে? দেখছেন না এরকম যে একটা আলো যায়? জি খেয়াল হ্যাঁ 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 হ্যাঁ, গেমিং এও হয়, বাট গেমিং বাদেও হয়। তো আমি দেখেন আপনাকে যদি জাস্ট দেখাই যে লাইটিং ইফেক্টে অ্যাপ্লাই করলাম, দেখেন এইখানে কিন্তু একটা আলো যাচ্ছে, এই যে দেখেন। এখন আমি চাইলে এই আলোটা এইভাবে অ্যানিমেট করতে পারি। তো এইখানে কিন্তু আপনাকে অপশন দিচ্ছে, বাট আমি আবারও বলবো যে এইটার অপশন আপনি আফটার ইফেক্টস এর মতো কোথাও পাবেন না। মানে এটা আপনার যেটা আছে ওই যে বলে না যে করে নেওয়া যায় বলে করি, আমরা এরকম অনেক কিছু বলি না, বাট এটার মেইন ফাংশন এই অপশনটা, যে লাইটের অপশনটা আপনি এখন দেখছেন যেভাবে, এটাই আফটার ইফেক্টস এর নাম হচ্ছে সিসি লাইট সুইপ। এটা আপনাদেরকে আমি দেখাবো যে লোগো অ্যানিমেশনের সময় এই জিনিসটা কিভাবে কাজ করে। তো আপনারা চাইলে এরকম কিছু এখানে দিতে মোশন পারেন। যেটা ওটা কি স্যার যে অ্যাড তৈরি করার কাজে লাগে? সেটা এই নিয়ে 3D ডাইমেনশন যেটা এটা কি একটা ফ্রি এই ক্লাস, যদি এটাকে অ্যাড করার কাজে লাগে? একটা ফ্রি ক্লাস যেদিন করাবো সেদিন এটা নিয়ে বলে দিব স্যার, আজকে আর এটা নিয়ে না স্যার বলি। ওইটা আমি এখন যেটা বলতেছি, এখন হ্যাশট্যাগ যেটা লেখছেন স্যার, এটা কি অ্যাড এর জন্য কোনো কাজে লাগবে? না, এটা জাস্ট আপনাদের লেখছি, আমি লিখে জাস্ট আপনাকে বোঝাইতেছি, আর কিছু না। এই যে দেখেন এখন আপনি না, যখন আমি এই যে সেটা জাস্ট বললাম, মানে এই ডিজাইনটা গেছে, এই ডিজাইনটা যেটা করালেন এটা কি কোনো অ্যাড এর জন্য কাজ করা যাবে? আপনি যদি কোনো অ্যাড তৈরি করতে চান, অ্যাড বলতে যে আমাদের অ্যানিমেশন টাইপ কিছু করতে চাচ্ছেন এরকম কিছু, জি জি জি, ওই মোশন গ্রাফিক্স এর কাজ করতে হবে, আফটার ইফেক্টস ইউজ করতে হবে। অ্যাড এর কাজও প্রিমিয়ার প্রো দিয়ে করা হয় না। প্রিমিয়ার প্রো হচ্ছে আপনি ভিডিও এডিটিংটা করবেন স্যার, ঠিক আছে? তো আমার আজকের ক্লাসটা শেষ, আমি এটা